ওকে, আমরা আছি এলআইসিটি এসইও ডিজিটাল মার্কেটিং ব্যাচ 1 এর ক্লাস নাম্বার 23 তে। তো যা বলছিলাম, আমাদের আজকে 23তম ক্লাস, আগামীকাল 24 এবং লাস্ট ফাইনাল ক্লাস 25, যেখানে আপনাদের আইসিটি ডিভিশনের সার্টিফিকেশনের জন্য যে ফাইনাল এক্সামটা সেটা হবে। কোর্স থেকে আমরা দুইটা সার্টিফিকেট আর কি প্রোভাইড করব, একটা হচ্ছে তালহা ট্রেনিং থেকে আর আনাদার ওয়ান আইসিটি ডিভিশন থেকে। দুইটা আলাদা আলাদা এক্সাম, আলাদা সার্ভারে হবে, পরীক্ষাটা অনলাইনেই হবে, রাইট? প্রথমে আপনারা একটা এক্সাম দিয়েছিলেন, এটা অন পেজের উপরে ছিল। আগামীকাল যে এক্সামটা হবে সেটা অফ পেজের উপরে যাবে। কম্বিনেশনে একটা সার্টিফিকেট হবে তালহা ট্রেনিং থেকে। আর আইসিটি ডিভিশনের এক্সামটাতে ডিজিটাল মার্কেটিংটা ইনক্লুড থাকবে এবং অন পেজ অফ পেজ ফ্যাক্টরটাও থাকবে। ওকে, যেহেতু ফাউন্ডেশন স্কিল এক্সাম, এটাতে আইসিটি ডিভিশন সেন্টারগুলোকেই পূর্ণ স্বাধীনতা দিয়েছে যে তারা নিজেরাই চাইলে এক্সাম নিতে পারবে এবং সেটাকেই তারা গ্র্যান্ড করে নেবে। টপ আপের এক্সামগুলো লাস্ট কোয়ার্টারে যে এক্সামগুলো হয়েছে সেটা ন্যাসকম থেকে হয়েছে। এটা ইন্ডিয়ান একটা ইনস্টিটিউট, অর্গানাইজেশন বলবো, যেটা জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির কোলাবোরেশনে এক্সামটা নেয় এবং সার্টিফিকেশনটা সেভাবেই আসে। মিনস ওই সার্টিফিকেটটা অনেক বেশি প্রেস্টিজিয়াস ছিল, বাট ওই প্রসেসটা এই কোয়ার্টার থেকে অফ হয়ে গেছে ফর টপ আপ, রাইট? যারা ওই .NET, জাভা, PHP প্রোগ্রামগুলো করছে তাদের জন্য। সেখানে আইসিটি ডিভিশনের এক্সামটা জরুরি। এফএসএ উইবক্স বলে একটা ওয়েব আছে, ডিরেক্টরি আছে, যেখানে আপনারা ভর্তি পরীক্ষা দিয়েছিলেন। ওই ডিরেক্টরিতেই আপনাদের এক্সামটা হওয়ার কথা এফএসএ। তো সেই কোশ্চিনগুলো বেসিক্যালি আমাদের কাছ থেকেই যাবে এবং এবার থেকে টপ আপেরও এক্সামগুলোর যে কোশ্চিন সেটা আমাদের কাছ থেকেই গিয়েছে এবং বেশ কিছু জায়গা থেকে নিয়ে যাচাই বাছাইয়ের মাধ্যমে একটা স্ট্যান্ডার্ড কোশ্চিনের রূপ দেবে, রাইট? সো আপনারা যে সিলেবাসটা পড়েছেন জাস্ট ওভারঅল সেটা দেখে আসলেই ভালো করতে পারবেন। গতদিন টপিকগুলো আমি উল্লেখ করেছি, তাই না? সো অন পেজ অফ পেজ ডেফিনেটলি সেখানে আছে এবং অন পেজ অফ পেজের ভেতরে স্পেসিফিক টপিকগুলো আপনারা জানেন, রাইট? কোডিং, সাইট ম্যাপ, ইউআরএল, দেন কন্টেন্ট, রাইট? সবকিছুর উপরে অন পেজ ইস্যুতে আপনাদের কোশ্চিন হবে। অফ পেজে মার্কেটিং রিলেটেড ইমেল, ব্যাকলিংকস, ফোরাম পোস্টিং, সোশ্যাল মিডিয়া শেয়ারিং, রাইট? এগুলোতে কোশ্চিন আসবে। এছাড়াও ডিজিটাল মার্কেটিং এও আবার রিপিট হবে ইমেলটা, ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটাকে আমরা ফেসবুক, গুগল প্লাস, লিঙ্কডইন মার্কেটিং বলছি, সে ধরনের কোশ্চেনও আসবে, পেইড এবং আনপেইড। এছাড়াও অর্গানিক সার্চে পেইড মার্কেটিং, কিওয়ার্ড রিসার্চের উপরে কোশ্চেন আসতে পারে। অ্যাফিলিয়েশনের উপরে কোনো কোশ্চেন আসবে না। লাস্ট দুইটা ক্লাসে অ্যাফিলিয়েশনের উপরে যে আলোচনাগুলো করছি এখানে কোনো কোশ্চেন থাকবে না। অ্যামাজন, ইবে, কমিশন জাং বা ক্লিক ব্যাংক যাই বলি না কেন, এখানে কোনো কোশ্চেন হবে না, কারণ কোর্সটা হচ্ছে শুধুমাত্র কি এসইও এবং ডিজিটাল মার্কেটিং। সো এসইও ডিজিটাল মার্কেটিং বেসড অন এক্সাম হবে। হ্যালো, না বা ওকে, আমি সিলেবাস সম্পর্কে একটু কথাবার্তা বলছিলাম, তাই না? তো সিলেবাস অনুযায়ী একটু স্টাডি করি আমরা, তাই না? পরীক্ষাটাতে জয়েন করি।
আপনার কথা শুনেছি আপনার ম্যাডামের কাছ থেকে, মোটামুটি রেসপন্সিভ ছিলেন ক্লাসে, রাইট? ঠিক আছে, কাজে লাগাতে পারলেই হলো। হ্যাঁ, যা শিখেছেন সেটা কাজে লাগানোর ব্যবস্থা করতে হবে। তো আমরা আজকে ক্লিক ব্যাংক নিয়ে কিছুটা কথাবার্তা বলবো, আর আপনাদের কোশ্চিনের অ্যান্সার দিব। হ্যাঁ, আপনাদের কোশ্চিনের অ্যান্সার দিব। নেক্সট দুইটা ক্লাসে আলোচনার সুযোগ থাকবে না, রাইট? নেক্সট দুইটা ক্লাসে আলোচনার সুযোগ থাকবে না, শুধুমাত্র পরীক্ষা। তো আমরা চাচ্ছি যে আপনাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে কোনো জায়গাতে, যেটা থাকাটাই স্বাভাবিক, সেক্ষেত্রে আপনারা আলোচনায় আসতে পারেন। লং টার্ম সাপোর্টের জন্য আমাদের তাজা ট্রেনিং এর পেজ আছে, গ্রুপ আছে, আমার একটা পার্সোনাল পেজ আছে, facebook.com/shofiulalam.tt, রাইট? .tt তে একটা ফেসবুক পেজ আছে, ওখানে মেসেজ দিলেই আমরা হেল্প করার চেষ্টা করব যদি যে কোনো ধরনের ইস্যু নিয়ে আমাদের সাথে আলোচনা করতে চান, রাইট? টপিক স্পেসিফিক হোক বা পার্সোনাল, প্রবলেমে আছেন, হেল্প দরকার, অথবা কোনো সাজেশন আছে, যে কোনো বিষয়ে। ওকে, তো আরেকটা বিষয় হচ্ছে যে এখান থেকে দু একজন আছে যারা হয়তো কোনো প্রবলেমের কারণে এই ব্যাচে ক্লাসগুলো ঠিকঠাক মতো করতে পারে নাই। এরকম কেউ কি আছে? আমি শুনেছি লাস্ট 2 দিন এরকম কিছু রিকোয়েস্ট এসেছে, আপনি একজন। আর কাউকাব নাকি যেন নাম, কাউকাব, এই নামটা কে রেখেছে? সবাই মিলে, দাদা নানা, এটা কি মানে আমাদের দেশি তো নাকি? বাট নাম তো দেখছি মিডল ইস্টের। তা আবার মিডল ইস্টের এই পারেন না, ওই পারে, ওই জন্যই তো বলছি ওই পারেন না, এই পারেন না, ইজিপ্টের ওই এলাকার স্টাইলে না। যাই হোক, আপনার পূর্বপুরুষ কি ওই এলাকা থেকে আসছিল? হতে পারে, কারণ মনে হচ্ছে যেন একটা আভা রয়েছে। যাই হোক, আপনি যোগাযোগ করবেন, হ্যাঁ, পরের ব্যাচগুলোতে যদি আমরা স্কোপ পাই সুযোগ দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আপনার ক্ষেত্রে স্কোপ থাকলে সুযোগ দিব আমরা। আর নর্মালি সরকারি জিনিসপত্রগুলোতে একটু প্রবলেম থাকেই, কাগজপত্র কোনো কোশ্চিন আছে কিনা, যে কোনো টপিক বেসড অন এসইও এন্ড ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, কোশ্চিনের কি বলবো, কোশ্চিনের স্ট্যান্ডার্ড ঠিক রাখার জন্য অনেক সময়ই মানে কথাগুলোকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া হয় কনফিউজড করার জন্য, রাইট? এটা অ্যাকচুয়ালি নিয়মের মধ্যে পড়ে, রাইট? আমি স্ট্রেট ফরওয়ার্ড যদি কোশ্চিন করি এবং ওটাকে যদি আমি একটু ভিন্নভাবে করি, তাহলে বলা যাবে যে যারা এই কোশ্চিন গুলো দেখবে তারা ওই একটু পরিবর্তনটাকেই প্রিফার করবে, রাইট? সো স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা নিয়ে কোশ্চিন ডেফিনেটলি কিছু থাকবে, রাইট? যদি 50টা কোশ্চিন হয়, স্ট্যান্ডার্ড নিয়ম অনুযায়ী যে 20টা মোটামুটি সবাই অ্যান্সার করতে পারবে এরকম, হ্যাঁ, 15টা এই অ্যান্সার মানে 20 এবং 15, 35টা অ্যান্সার করতে হলে অ্যাভারেজ বা অ্যাভারেজের চাইতে একটু ভালো হতে হবে, 40টা অ্যান্সার করতে হলে ভালো হতে হবে, 45টা অ্যান্সার করতে হলে এক্সেলেন্ট হতে হবে। তার মানে 10টা কোশ্চিন একটু টাফ থাকবে,
হ্যাঁ, বুঝতে পেরেছি। 20টা কোশ্চেন ইজি থাকবে, 20টা কোশ্চেন এভারেজ থাকবে। হয়তোবা সবই জানা আছে। 20টা কোশ্চেন স্ট্রেট ফরওয়ার্ড করা হবে, 20টা কোশ্চেন একটু ঘুরিয়ে করার চেষ্টা করা হবে, আর 10টা কোশ্চেন ঘুরিয়েই করা হবে। 50%। হ্যাঁ, 50-এ 25। ঠিক আছে। আচ্ছা, ওটা আমরা দেখবো। এটা তো ডেভেলপারদের সমস্যা, এটা আপনাদের দ্বারা টেস্টও হয় এবং তারা বিপদেও পড়ে। ভালো দিক তো, খারাপ না। হ্যাঁ, আগামী দিনের জন্য টাইম থাকবে, আগামী দিনের পরীক্ষার জন্য এভাবে টাইম উল্লেখ করা থাকবে। আর উইবক্স এর জন্য প্যাটার্নটা বিট ডিফারেন্ট। হ্যাঁ, উইবক্স এর প্যাটার্নটা হবে এরকম যে আপনারা উইবক্স এর ভর্তি পরীক্ষার সময় যে স্টাইলে পরীক্ষা দিয়েছিলেন এখানেও তাই। আপনি আপনার 1 ঘন্টার মধ্যে 50টা কোশ্চেনের অ্যান্সার আপনি ইচ্ছে মতো করতে পারেন। বাট আগামী দিনও আমরা এটা রাখবো যে কতজন অ্যান্সার দেখছে, রাইট? কারণ এটা প্রিপারেশন এক্সাম, আপনি পড়ার জন্য জানার জন্য করতে পারেন, বাট কতবার অ্যান্সার দেখছেন সেটা কিন্তু মাইনাস হবে। আচ্ছা, মানে এক্সাম দেখার মানে রেজাল্ট দেখার সিস্টেমটা আমরা রেখেছি, রাইট? যে কেউ যদি মনে করে যে না আমি দেখে এক্সাম দিতে পারবে, পরে ধরা দেবে। বাই দ্য ওয়ে, তো আমরা এখন পর্যন্ত কোনো কোশ্চিন পাই নাই, লাইক অন পেজ থেকে, অফ পেজ থেকে। আপনি টপিকের ব্যাপারে কথা বলতে বলেছেন। স্পেসিফিক টপিক যদি আমি বলি অফ পেজের ক্ষেত্রে, একদম রিসেন্টলি একটা টপিক আমরা আলোচনা করেছি কি সোশ্যাল বুক মার্কিং, এটার উপরে কোশ্চিন আসবে। ডিরেক্টরি সাবমিশনের উপরে কোশ্চিন আসবে। ফোরাম পোস্টিং, ব্লগিং, সেখান থেকেও কোশ্চিন আসবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর থেকেও কোশ্চিন আসবে। ঠিক আছে, ইমেল মার্কেটিং এও কোশ্চিন দেয়া হবে। আর আরো কিছু ইন্টারনাল যে টপিক গুলো রয়েছে, বেসিক্যালি বেসড অন অফ পেজ, রাইট? যে অফ পেজের যে স্পেসিফিক টপিক গুলো আলাদা আলাদা করে যদি বলা হয়, যে যদি আপনি সেগমেন্ট করে করে আগান, সেই রিলেটেড কিছু কোশ্চিন আসবে। ইমেলের ইস্যুতে আপনারা একটু ভালো করেই ফোকাস করবেন সার্ভার টার্ভার গুলো নিয়ে, রাইট? যে ইনবক্স কতগুলো হচ্ছে, কিভাবে ইমেল করতে হয়, টেমপ্লেট চুজ থেকে শুরু করে আপনাদের অডিয়েন্স চেকিং, সেই ইস্যুগুলোতে। অর্গানিক সার্চ তো অন পেজে যায়, যেটা অফ পেজের কিছু ইস্যুতে থাকে। বাট পরীক্ষাতে পে পার ক্লিকের উপরেও কোশ্চিন থাকবে, রাইট? পে পার ক্লিকে আপনারা ক্যাম্পেইন করেছেন না? মনে নেই? পে পার ক্লিক ক্যাম্পেইন গুগল অ্যাডওয়ার্ডস এ। কিওয়ার্ড প্ল্যানার দিয়ে দেখিয়েছে। ওকে, সো সেখান থেকে কোশ্চিন থাকবে। সো ওই বিষয়টা একবার একটু প্র্যাকটিস করে আসবেন থরলি, যে কিভাবে ক্যাম্পেইনটা চলে। অনেককেই আমরা দেখেছি শুধুমাত্র পেপার ক্লিক ক্যাম্পেইনেই প্রচুর কাজ পাচ্ছে, অন্য কোনো কিছু জানে না। সে শুধু ক্যাম্পেইনটা ঠিক মতো ম্যানেজ করতে পারে। সেও ফ্রিল্যান্সার, রাইট? সেও কি ফ্রিল্যান্সার। অনেক কোম্পানিজ রয়েছে তারা অর্গানিক সার্চ এর উপরে অ্যাকচুয়ালি ডিপেন্ড করে না, তারা পেমেন্ট নিয়ে কাজ করে এবং তারা বিলিভ করে যে গুগল আমাকে
নিরাশ করবে না, আমি খরচ করলে সে আমাকে রিটার্ন দেবে, এবং নর্মালি সেটা হয়ে থাকে। তো অর্গানিক গুগলের যে এত বিলিয়ন ডলার ইনকাম ম্যাক্সিমামই কিন্তু ওই সেখান থেকে, গুগলের অ্যাডস থেকেই, এবং ক্যাম্পেইনের মাধ্যমে যে অ্যাডগুলো আমরা দেই সেখান থেকেই তার ম্যাক্সিমাম ইনকাম হয়ে থাকে। কার্পেন্টার থেকে শুরু করে ডক্টরস, ইঞ্জিনিয়ার্স সবাই, বা সার্ভিস প্রোভাইডার্স সবাই কিন্তু সার্চ ইঞ্জিনে অ্যাড দিয়ে থাকে। মোস্টলি ইউএস মার্কেট, কানাডা, অস্ট্রেলিয়া এরা, এবং ইংল্যান্ড, ইউকে যেটাকে আমরা বলছি, ইউনাইটেড কিংডম, প্রচুর ইনকাম সেখান থেকে তারা পেয়ে থাকে, রাইট? সো তাদের কথা হচ্ছে, আমি আমার জোনকে টার্গেট করব, আমি আমার এরিয়াকে টার্গেট করব, আমি $500 খরচ করব, সেখান থেকে আমার ইনকাম জেনারেট হবে, রাইট? একজন ডেন্টিস্ট তার জোনে লাইক অ্যারাউন্ড 5 কিলোমিটারে সে একটা অ্যারাউন্ড 10 কিলোমিটারে সে একটা ক্যাম্পেইন করলো, রাইট? যে কোনো একটা পার্টিকুলার কিওয়ার্ড অথবা 2-4টা কিওয়ার্ডের এগেনস্টে যখন সার্চ করা হবে তার নামটা যেন অ্যাডে শুরুতে দেখায়। ক্লিক করলে $1 কেটে যাবে, এর জন্য তার ব্যাপার না, রাইট? সে $500 দিয়ে রেখেছে, 500 জন ক্লিক করলে আমার 5টা-10টা রোগী ডেফিনেটলি চলে আসবে। এটা বোঝা যাচ্ছে? তো তাদের কি লিড এবং তারপর সেল, পুরো ওই সরাসরি আর কি। মানে ম্যাক্সিমামে যেটা হয় যে আপনিও যখন একটা ল্যাপটপ কিনতে যান এখন, আপনি কিন্তু ওয়েব থেকে দেখে যান, যে কে কম দিচ্ছে, সিরিজটা কি কি আছে সেখানে, সবকিছু হিসেব নিকেশ করে নেন। বাট আমরা তো এটাতে অভ্যস্ত হয়েছি লাস্ট 3-4 ইয়ার্স, তারা অভ্যস্ত লাস্ট 15 ইয়ার্স, আমাদের চাইতে অনেক বেশি এগিয়ে আছে, রাইট? সো তারা কিন্তু এখন বলতে পারেন যে ওদের ভেতরে এটা একটা রেওয়াজই হয়ে গেছে, যে লাইক আমি খোঁজ করে বের করার চাইতে বসবো, সার্চ দিব, অ্যাপয়েন্টমেন্ট নিব, চলে যাব। টাইমকে তারা অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে। এই জায়গাটাতেই বিজনেস এবং গুগল সেই কাজটাই কিন্তু করছে। এখন কথা হচ্ছে, অনেকেই আছে তারা টাকা আছে, ক্রেডিট কার্ড আছে, বাট ক্যাম্পেইন করতে পারে না, তারা এজেন্সির কাছে যায়। আপনি ওই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে গিয়ে যদি একটা লাইসেন্স নেন, রাইট, একটা বাসার একটা রুম দেখিয়েও আপনি যদি অ্যাপ্লাই করেন, আপনাকে লাইসেন্স দিয়ে দেবে। আপনিও কিছু জানেন না, শুধুমাত্র আপনি আপনার নেইবারদের সঙ্গে যোগাযোগ করে এই কাজগুলো নিচ্ছেন। এভাবে অনেকেই আছে যে প্রতি মাসে প্রায় লাখস অফ ডলার আর্ন করছেন। আপনি 50 জনের কাছ থেকে ক্যাম্পেইন করার জন্য অর্ডার নিয়েছেন, যে 50 জনের কাছ থেকে নিলেন তারা কিন্তু আপনার লাইফ টাইমের কি হয়ে গেল, কাস্টমার, রাইট? আপনার সঙ্গে চুক্তি হলো প্রতি মাসে আপনাকে $500 করে দেবে, আপনি তাকে ক্যাম্পেইন করে দেবেন। একটু খেয়াল করেন, 50 জন $500। কারণ আমি পারি আর না পারি, আমার 50টা ক্যাম্পেইন করতে কিন্তু আমার 50 দিন লাগবে না। আমি যদি জানি আমি এটা 5 দিন বা তার কম সময়ের মধ্যে ক্যাম্পেইন সেরে ফেলতে পারবো। পুরোটাই মানে আমার একটা প্রবলেম হতো, আমার মেয়েদের এটা একটু কাছে এসে বলছেন। কাটাকাটি দরকার ছিল না। আপনার নাম কি? আহসান। তাহলে আপনি কই সিগনেচার দেবেন? আচ্ছা, আপনি পাশেরটাই দেন। আচ্ছা, পাশেরটা তো ক্লাস, নেক্সট ডে ক্লাস। হ্যাঁ, ফ্লুইড আছে কিনা দেলোয়ার, ফ্লুইড আছে কিনা দেখো তো। ফ্লুইড হলে ফ্লুইডটা দিয়ে তারপরে সিগনেচারটা। এই সমস্যাটা কি সার্ভারের কারণে হয়? কিছু না দিলে গতকালকে আমি অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করে আমার ছবিটা আপলোড করলাম, যখন আমি ভিউ রিটার্নটা দেখে গেলাম তখন দেখলাম এটা বেশ উপরে আছে। এটা প্রোগ্রামের কারণে, প্রোগ্রামিং ফ্লজ।
ওয়ান ডিজিট ক্লজ, মনে করেন হয়তোবা আপনার আগের ডিজিটটা অথবা পরের ডিজিট একজন ফিমেলের, ক্যালকুলেশনে ভুল করেছে ব্যাস, অথবা আইডি মিস্টেক করেছে প্রোগ্রামিং লজিকে। অনেক সময় কি প্লাস মাইনাস করতে হয় না, যেহেতু ইন্ডেক্স গুলো 0 থেকে শুরু হয় আর তার আমরা কাউন্ট করি 1 থেকে, এই কারণে প্রবলেম গুলো হয়ে থাকে। তো অনেক পোর প্রোগ্রামিং চলে ওখানে, এই কারণে ওলট পালট আসে। বুঝতে পেরেছেন? মেল ফিমেল ইস্যুতে আপনারও যে প্রবলেমটা ঘটেছে। আপনার উপরের জন কি ফিমেল ছিল? তাই তো করতে হবে, নাহলে তো দেখলেই আপনার মেজাজটা খারাপ হওয়ার কথা। ঠিক আছে, কি যেন বলছিলাম, ক্যাম্পেইনের কথা বলছিলাম, তাই না? সো পেপার ক্লিক ক্যাম্পেইনের জন্য আমাদের সাজেশন থাকবে যে আপনারা খুব কম এফোর্টে কিন্তু ভালো একটা ইনকামের ব্যবস্থা করতে পারেন, রাইট? ওই স্পেসিফিক জায়গাতে আবার কিন্তু সার্টিফিকেশনও আছে, একটু খোঁজ খবর নেবেন। পেপার ক্লিক সার্টিফাইড ইঞ্জিনিয়ার বলা হয় তাদেরকে। যে কিভাবে এই ক্যাম্পেইনটাকে একদম 100% সাকসেসফুল করা যায়, অনলাইন টিউটোরিয়ালসও আছে এর উপরে, শুধুমাত্র ওই ছোট্ট প্রসেসটার জন্য। এবং ক্যাম্পেইনটা কন্টিনিউ করার পর আপনি কিভাবে ফিল্টারিং করবেন, কিভাবে পরবর্তী ক্যাম্পেইন করবেন, সবকিছু কিন্তু সুন্দর করে বলা বা করার সুযোগ আছে। মানে 100% এখান থেকে যেন আপনি রিটার্ন পেতে পারেন, সেই ব্যবস্থাটা আর কি গুগল নিজেই করে দিয়েছে তার স্বার্থে। তার স্বার্থেই তারা এটা করেছে। তো এই জায়গাটাতে আপনারা কাজ করতে পারেন। কারেন্টলি এখন মানুষের টাকা পয়সার একটু অভাব কমেছে সারা বিশ্বেই। তো তারা কিন্তু এখন $2-4-500 বা $2-4-500 টাকা মনে করছে না টাকা হিসেবে। যেমন আপনারা একটা ফেসবুক পোস্টকে লাইক শেয়ার কমেন্টস বাড়ানোর জন্য নিজেরাই পকেটের টাকা দিয়ে বুস্ট করে দিচ্ছেন এবং ফেসবুককে বড়লোক বানিয়ে দিচ্ছেন। বুঝতে পেরেছি? চলছে কিন্তু হরদম চলছে, যে প্রোফাইল পিকচার চেঞ্জ হয়েছে, যদি 500 লাইক না পড়ে তাহলে কেমন হলো? 500 টাকা দেই, বুস্ট করে দেই, 500 টাকা হয়ে যাবে, তাই না? 500 লাইক পড়ে যাবে, ক্লিয়ার? তো সেখানেও অনেক কিছু জানার আছে। আপনি হয়তো সংখ্যায় লাইক পাবেন, এটা যদি কাজের পোস্ট হয়, সেটা যদি বুস্ট করতে হয়, তাহলে অনেক কিছু জানার আছে। বাট জানার জন্য আনপেইড অবস্থায় থেকে যতটা না বোঝা যায়, একবার পেমেন্ট করে যদি রিসার্চ করেন, সেক্ষেত্রে অনেক কিছু বোঝা আছে। যদি সুযোগ থাকে, নিজেদেরই একটা পোস্টে প্রয়োজনে একটা বুস্ট করে দেন ওর উপরে অ্যানালাইসিস করবেন। 100-150 টাকা খরচ করে দেন অ্যানালাইসিস করা শুরু করবেন। অনেক অনেক ফিচার আপনার সামনে ওপেন হয়ে যাবে ফেসবুকে, যেটা আমরা কখনো দেখিও নাই, রাইট? এবং ফেসবুকে যে এরকম একটা ফিচার আছে, সেটা সম্পর্কেও একটা নতুন ধারণা আপনাদের মধ্যে জন্মাবে, রাইট? ওকে, তো পেইড ইস্যুটার কথা তুলে আনার পেছনে একটা কারণ হচ্ছে যে আমরা যেটা মনে করি, যারা ফ্রিল্যান্সিং করব এসইও ডিজিটাল মার্কেটিং এ, আমরা গাধার মতো খাটনি করে যাব, খুব কম পয়সায় কাজগুলো করতে থাকবো, এবং যখন আস্তে আস্তে করে আওয়ার বেড়ে যাবে, রেটও বাড়বে, একটা সময় আমি সেটেল হব। সো গাধা খাটনির যে বিষয়টা, এটা এখান থেকে সরে আসা জন্যই আমি এই কথাগুলো আস্তে আস্তে করে তুলছি। গতদিন ওই কথাটা আমি বলেছি, ওটা সামনের দিকে টেনে নেওয়ার চেষ্টা করছি, যে যদি অল্প কিছু খরচ করে অনেক এফোর্ট থেকে বেঁচে যাওয়া সম্ভব হয়, রাইট, সেক্ষেত্রে অল্প কিছু খরচ আমাকে করতে হবে, রাইট? সো আমি যখন ডিজিটাল মার্কেটিং এ যাচ্ছি, তো দায়িত্বটাকার আমার যে কোম্পানি ব্র্যান্ডিং করে দেওয়া, আর কিছু আমার ক্লায়েন্ট জানে না, সেই কথা হচ্ছে, তার কথা হচ্ছে আমাকে ব্র্যান্ডিং করে দিতে হবে।
তো আপনি যদি মনে করেন যে না আমি পুরোপুরি এফোর্ট দিয়েই এটা করব, হবে, পারবেন, সময় লাগবে, বাট আপনার অবস্থাটাও কি খারাপ হয়ে যাবে, রাইট? প্রচুর খাটনি করতে হবে সেখানে। বাট এখানে তো সুযোগ আছে অন্য ইঞ্জিনগুলোকে কাজে লাগানোর, রাইট? নিজের এফোর্টটা কমিয়ে আনার, যাতে আমি ওই এফোর্টটা অন্য কোথাও আবার দিতে পারি। সো কিছু ইনভেস্ট করার মেন্টালিটি তৈরি করতে হবে এবং এর জন্য প্রিপারেশনও নিতে হবে। আমি ইনভেস্ট করতে চাইলেই তো আর পারবো না, পারবো? আমি টাকা দিতে যাচ্ছি গুগলকে, আমার কার্ড আছে, তাহলে কার্ডের ব্যবস্থা করতে হবে, রাইট? আর আমার যদি একটা কার্ড থাকে সেক্ষেত্রে আমি ক্লায়েন্টকে বলেই, যে লাইক অনেক ক্লায়েন্ট আছে যে কাজ দিয়ে দেবে, বাট বিশেষ করে পে পার ক্লিকে আমার কার্ড নেই, সে তার কার্ডের ইনফরমেশন আমাকে দিতে দ্বিধাদ্বন্দ্বে আছে, আপনি কাজটা পাচ্ছেন না, রাইট? বাট সে বলছে যে তোমার যদি কার্ড থাকে তুমি ক্যাম্পেইন করো, তার আগেই, তুমি স্টার্ট করার আগেই আমি তোমার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিচ্ছি, তোমার পেপাল অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করে দিলাম, তুমি টাকা তুলে নাও, তুমি ক্যাম্পেইন করো, তোমার কার্ড দিয়ে তুমি ক্যাম্পেইন করো, আমার কার্ড আমার কাছে, তোমার টাকা দরকার তো আমি টাকা তোমাকে দিয়ে দিচ্ছি। বিষয়টা বোঝা যাচ্ছে? সো 95% ফ্রিল্যান্সার আমাদের দেশের যে কারণে পে পার ক্লিকের কাজ পায় না। এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে কার্ড পাবো, আমরা কিভাবে কার্ড পাবো, বোঝা যাচ্ছে? তো কার্ড পাওয়ার এখন স্কোপ তৈরি হয়েছে, আগে যেটা ছিল না। ইন্টারন্যাশনাল কার্ড পাওয়ার জন্য বেসিক্যালি এখন আর তেমন কিছুরই প্রয়োজন পড়ে না, যদি আমি কিছু ডিপোজিট রাখতে পারি। যদিও ব্যালেন্সটা খুব কম দেয়, আমি স্টার্ট করতে পারি। বোঝাতে পেরেছি? ব্যালেন্সটা মানে বেসিক্যালি জব না থাকলেও, আপনার যদি জব না থাকে সেক্ষেত্রে আপনি ক্রেডিট কার্ড পেতে পারেন, বাট আপনাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, মিনিমাম একটা অ্যামাউন্ট আছে, সেটা ডিপোজিট করতে হবে। মিনিমাম অ্যামাউন্টটা হচ্ছে 1 লাখ টাকা। 50,000 এ ক্রেডিট খুবই কম আসে, যেটা দিয়ে আপনি কিছু করতে পারবেন না। সিটি ব্যাংক, 1 লাখ, মানে ইউসিবি ব্যাংক বেটার, ওখান থেকে আপনি কার্ড পেতে পারেন, যেটা লোকালে 10,000 আর ফরেনে 80,000 খরচ করতে পারবেন। দ্যাট মিনস $100। বাট আপনি স্যারকে সেটা পারবেন $5,000, নন স্যারকে পারবেন $7,000। এই হচ্ছে আপনার টোটাল এক্সপেন্ডিচার হবে পার ইয়ার, এর বাইরে আপনি খরচ করতে পারবেন না। লিমিটেশন আছে, বাট আপনি স্টার্ট করতে পারবেন। বুঝতে পারছি? ডিপোজিট করার পরে ওই ডিপোজিট ক্যাশের উপর বেস করে কিন্তু আপনাকে ক্রেডিট কার্ডটা দেবে, বাট ওই টাকাটা রয়ে যাবে। ফিক্স ডিপোজিট যেটাকে বলে, ওখানে হয়তো 4% করে আপনাকে 4.5% করে রিটার্ন দেবে মান্থলি বা 3 মান্থলি, এরকম রিটার্ন তারা দেয়। তো যার পরিমাণ খুবই সামান্য, তো ওইটাতে আপনারা কোনো এক্সপেকটেশন রাখবেন না। যেটা রাখবেন যে আমি টাকা যেটা জমা রাখছি এটা আমারই থাকছে। আপনি যদি যে কোনো সময় ভেঙে ফেলতে চান, কার্ডটা শুধু সারেন্ডার করে দিতে হবে। কার্ডের ডিউ ক্লিয়ার করে কার্ড সারেন্ডার করলে আপনি টাকা তুলে নিতে পারবেন উইদিন 2 days। সো এটাতে যেটা চান্স বেড়ে যাবে, আপনি ক্যাম্পেইন, যেগুলো পেইড ক্যাম্পেইনের কাজগুলো অথবা ফেসবুক মার্কেটিং এর যে কাজগুলো, এগুলো পেয়ে যাবেন। সো এখন ক্রেজ তৈরি হচ্ছে ফেসবুকের। গুগলের ক্যাম্পেইন করতে গেলে অনেক প্রয়োজন পড়ে, অনেক ক্রেডিটের প্রয়োজন পড়ে, এটা টাফ, রাইট? এটা টাফ। সেখানে পেপ্যালই বেটার বা বেস্ট আমি বলবো। এই জায়গাটাতে বিশেষ করে ফেসবুক মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, গুগল প্লাস মার্কেটিং এ আপনি কিন্তু কাজে লাগাতে পারবেন এই কার্ডটাকে, এবং প্রচুর কাজও আপনি পেতে পারেন। ওকে, হ্যালো হ্যালো, যেটা ছিল
যে আপনি ফ্রিল্যান্সিং করেন, এসইও করেন, ডিজিটাল মার্কেটিং করেন, আপনার কার্ডের প্রয়োজন আমি ডিজিটাল মার্কেটিং এর পার্সপেক্টিভে বলছি। এবার আসি এসইও তে সবচেয়ে কাজ যেখানে আসে বেশি, ব্যাকলিংস। আপনি মার্কেট প্লেসে যান, 14টা কাজের 15টাই কি ব্যাকলিংস। আমাকে ব্যাকলিং, কাস্টমাররা ব্যাকলিং ছাড়া কিছু বোঝে না, অন পেজে যে কিছু করার আছে সেটা তারা বুঝতেই চায় না। মেটা ট্যাগের জন্য বলে না, খুব কম। ব্যাকলিংসটা হলো পোষণ পেয়েছে। হ্যাঁ, ওরা কিওয়ার্ড অ্যানালাইসিস করতে বলে, ব্যাকলিংস করতে বলে। কি ধরনের ব্যাকলিং? ডু ফলো ব্যাকলিংস, ডু ফলো ব্যাকলিংস, রিলেভেন্ট ব্যাকলিংস, আমার সাথে মিলছে সেরকম ব্যাকলিংস। আওড়া তাওড়া ব্যাকলিংস ভালো ক্লায়েন্ট নেবে না, রাইট? কারণ ওই ব্যাকলিংসে তার কোনো কাজ নেই। মানে ডু ফলো ব্লক ব্যাকলিংস বেসিক্যালি হচ্ছে রিলেভেন্ট ক্যাটাগরিতে ব্যাকলিংস উইথ পেজ র্যাঙ্ক। আমার সাইটের পেজ র্যাঙ্ক 4, আমি ব্যাকলিংস করছি 0, 1, 2, কোনো কাজ দেবে না, বরঞ্চ এটা লসই হবে আমার জন্য। গ্লোবাল র্যাঙ্কিং এ আমার জন্য একটা বড় লস। ক্লিয়ার? ডু ফলো ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে ডু ফলোতে আমার পেজ র্যাঙ্ক তার পেজ র্যাঙ্কের চাইতে কম হতে হবে। আমি 4 হলে আমি যার সঙ্গে ব্যাকলিং করছি তার 5 হতে হবে মিনিমাম, এবং স্পেসিফিক ক্যাটাগরির হতে হবে। আমি যদি আমার সাইটে ডু ফলো ব্যাকলিংস করতে বলি, ট্রেনিং ক্যাটাগরি ছাড়া অন্য কোথাও যদি আমার ব্যাকলিংস হয় তাহলে এটা আমার কাজে আসবে না। রিলেভেন্ট হতে হবে, রিলেভেন্ট ক্যাটাগরিতে যেতে হবে। আমি একটা ডিরেক্টরিতে যাচ্ছি, যত ক্যাটাগরি পাচ্ছি ভালো পেয়েছি, তো একটা ডিরেক্টরি সুন্দর করে ব্যাকলিংস নিচ্ছে, নেই বাট আদৌ কি হচ্ছে কিনা, কাজে হবে কিনা সেটা বোঝা যাচ্ছে, এটাকে আমরা ডু ফলো ব্যাকলিংস বলছি। সো ওই জায়গাটাতে আমি বলবো যে অনেক পপুলার ব্যাকলিংস ডিরেক্টরিজ রয়েছে যারা অল্প কিছু টাকাতে ডু ফলো আনলিমিটেড ব্যাকলিংস নেয়, আনলিমিটেড, রাইট? যার অ্যামাউন্টটা অত বেশি না যেটা আপনি হয়তো একটা কফি খেতে গিয়েই খরচ করে ফেলেন। আপনি সার্চ দেন, আমাকে দেখে বের করতে হবে, আমি বের করে দিচ্ছি কিছু। ডু ফলো ব্যাকলিংস এর সাইট গুলোতে গিয়ে আপনাদের আনলিমিটেড অ্যাকাউন্টটা নিয়ে রাখতে হবে, $11, $12, নট মোর দেন দ্যাট, রাইট? কোনো জায়গায় অ্যানুয়ালি আছে, 3 মান্থলি আছে, হ্যাঁ, কোয়ার্টারলি আছে, 6 মান্থলি আছে, পেমেন্ট সিস্টেম। ছোট ছোট পেমেন্ট আপনার লাইফটা ইজি করে দেবে যখন আপনি ব্যাকলিংস করেন। হাজারো সাইটে আপনার ঘুরে বেড়াতে হবে না, চিন্তাও করতে হবে না, কারণ আপনি পোস্ট দিলে সেটা অ্যাকসেপ্ট হবেই, কারণ আপনি তাকে টাকা দিচ্ছেন। এটা বুঝতে পেরেছেন? আপনার লাইফটা আপনি $100 ইনকাম করার জন্য যদি আপনি $20 খরচ করেন, আপনার খাটনিটা 70% কমে যাবে। কোনটা বেটার, যে 70 ভাগ খাটনি করে $20 বাঁচানো, নাকি $20 দিয়ে 70 ভাগ খাটনি জমিয়ে রাখা পরে যেন আমি করতে পারি? অন্য কিছু করতে, যাতে আমার আর্ন করা সম্ভব এই $20 চাইতেও বেশি। সেটা বোঝাতে পেরেছে? সো যেটা আমি আপনাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি, এখনো আমাদের মার্কেটে $1 হিসেব করেই তারা কাজ করে, খরচের টেন্ডেন্সি নেই, খরচ করতেই চায় না, যে খরচ করলেই লস। বাট আসলে যে একটু খরচ করলে তার অনেক সময় বেঁচে যাচ্ছে এবং সেটা দিয়ে যে আরো বেশি সে ইনকাম করতে পারে, এটা অনেকেই ভুলে যাচ্ছে বা বিষয়টা জানেই না। তো এই জায়গাগুলোতে আমাদের একটু কাজ করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, এর জন্য আপনার ব্যাকগ্রাউন্ডটা রেডি করতে হবে, রাইট? এখন যদি আপনি বলেন যে আমি ফ্রিল্যান্সিং করব এবং বলেছে যে একটা ল্যাপটপ, ইন্টারনেট ছাড়ার কোনো কিছু দরকার নেই, এখন বলে যে একটা কার্ড লাগবে, তাহলে তো বিপদ। আন্দোলন শুরু করেন সরকারের কাছে যে আমাদের ইন্টারন্যাশনাল কার্ড দেওয়া হোক, রাইট? অ্যাসোসিয়েশন আছে ফ্রিল্যান্সারদের, আওয়াজ তোলেন, আমরা এদিকে এগিয়ে নিব।
তাদেরকে সামনে নিয়ে আসার চেষ্টা করব যে আমাদের কার্ড লাগবে। অনেকে তো আমরা চিল্লাচিল্লি করছি পেপাল দাও অনেক দিন ধরে, যেহেতু পেপাল আসছেই না বাদ দেই পেপালের কথা, রাইট? কার্ড দাও, সরকার তো সেটা পারবে, ব্যাংকে কি বলতে পারবে না যে ফ্রিল্যান্সার প্রুফ দাও, আমার ডিপোজিটের দরকার নেই, বা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ডিপোজিট করলেই হবে, 1 লাখ এর পরিবর্তে 50,000 আমাকে অ্যাকসেপ্ট করো, এটা আমার ক্রেডিটই থাকবে। বাট অনেকের কাছে তো 50,000 টাকা অনেক বড় অ্যামাউন্ট, সে কিভাবে এটা জমা করবে? বিষয়টা বোঝা যাচ্ছে? বা 1 লাখ চিন্তাও করতে পারে না অনেকে, রাইট? সো সেই দাবি দাওয়া রাখলে হয়তো আমরা যেহেতু ভ্যালিড, এটা কিছু করার সুযোগ কিন্তু রয়েছে। বাট যেখানে সরকার আটকে আছে, যে এখন বলটা এমন যে পেপালের কোর্টে আছে, এবং তারা যদি লাথি না মারে এদিকে তো আসবেই না, আমরা তো লাথি দিয়ে বসে আছি, কোর্টে দিয়ে বসে আছি, এবং তারা নিয়ে ওটা বসে আছে, মূলা ঝুলানোর মতো ঝুলিয়ে রেখেছে, একেবারে নাও করছে না, কারণ মার্কেটটা হিউজ, 30 মিলিয়ন, যে কোনো সময় বাই বাই, যে কোনো সময়। হ্যাঁ, আপনি অ্যাকাউন্ট এখনো করতে পারেন, এখনো শুরু করতে পারেন, বাট এটা কি আনট্রাস্টেড, এবং যে কোনো সময় আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে উইথ অ্যামাউন্ট, উইথ ব্যালেন্স আপনার অ্যাকাউন্ট নেই, আপনি শুধু চুলি ছিঁড়বেন, এছাড়া কিচ্ছু করার থাকবে না। কয়েকটা নিউজ সাইটে স্যার পেজে স্যার পিআর মানে কি স্যার? এটা কি পেজ র‍্যাঙ্ক স্যার 8 দেওয়া। স্যার এটা issue.com, zing.com, blogger.com। আমি দিচ্ছি একটা লিংক দিচ্ছি, আমি কয়েকটা লিস্ট দিয়ে দিব আপনাদের, ডু ফলো লিংকস। হ্যাঁ, ডু ফলো ডিরেক্টরি লিস্ট, কিচ্ছু লাগবে না, আপনি যদি গুগলে সার্চ দেন ডু ফলো ডিরেক্টরি লিস্ট, ফার্স্ট যে সাইটটা আসবে ওখানে প্রায় 500 ডু ফলো সাইট দেওয়া আছে, ডু ফলো ডিরেক্টরি লিংকস। তো যা বলছিলাম যে আমাদের একটু মেন্টালি স্ট্রং হতে হবে, এবং কাজ খোঁজার জন্য একটু লেভেলটা আপ করতে হবে, রাইট? আমাদের লেভেলটা একদম গ্রাউন্ড লেভেলে আছে, এই কারণে আমরা খাটছি অনেক, পাচ্ছি কম। আমরা খাটছি অনেক বাট পাচ্ছি কম, খাটনিটা কম করে বেশি পাওয়া, যদি খাটনি করতেই চাই বেশি করি বেশি পাই, গাধার মতো খাটনি করার দিন কি শেষ। ওকে, তো আমরা ব্যাকগ্রাউন্ডটা রেডি করার চেষ্টা করি। আপনি আরেকটা জায়গায় আমি একটু বলবো যে যদি আমাদের কাছে একটা কার্ড থাকে সেক্ষেত্রে আমার ফ্যাসিলিটি কোথায়। ইমেল মার্কেটিং আপনি করতে যাচ্ছেন, যা আপনার এসইওর জন্য দরকার, আপনার ব্যাকলিংকস এর জন্য দরকার, আপনার ডিজিটাল মার্কেটিং এর জন্য দরকার। ইমেল মার্কেটিং এর জন্য ইমেল সার্ভার যদি আপনার না থাকে আপনি করতে পারবেন? ইমেল সার্ভার কস্টলি, লোকাল সার্ভার গুলো পোর, রাইট? ইন্টারন্যাশনাল সার্ভার নিলে পেমেন্ট করতে হবে, কিভাবে করব? তার মানে কি ওই মার্কেট ব্লক, আপনার কার্ড নেই, আপনি ইমেল মার্কেটিং করতে পারবেন না। ওকে, এছাড়া বাকি যে প্রসেস গুলো হাত পা বাঁধা, আপনাকে করতেই হবে। চোখ আটকে যাচ্ছে, পোস্ট করছেন, রাইট? বিষয়টা বোঝা যাচ্ছে? বোরিং জব আপনাকে করতে হচ্ছে শুধুমাত্র কার জন্য? টাকার জন্য। ওকে, সো এদিকে একটু খেয়াল রেখে আমাদের একটু আগাতে হবে। টেকনিক্যাল যে বিষয়গুলো এখানে করতে কিন্তু মজাই আছে, টেকনিক্যাল কাজগুলো আমরা খুব ভালো মতো শিখি, এবং এটা যত দ্রুত যত ভালোভাবে করা সম্ভব সেটা করার চেষ্টা করি। অন পেজ ফ্যাক্টর গুলোতে এক্সপার্ট হওয়ার চেষ্টা করি, যাতে আমি যদি কোনো সাইটের অন পেজের কাজ পাই আর অফ পেজ আমার হাতে আসে, আমাকে যেন কেউ বিট করতে না পারে। আমি যদি শুধু অফ পেজ নিয়ে থাকি, আমাকে বিট করলে আমার মন খারাপ কমই হবে, কারণ আমি অন পেজে হাত দেই নাই। আমি যদি অন পেজে হাত দেই, অফ পেজও করি, আর আমাকে বিট করলো, তাহলে আমার থাকলোটা কি? মান ইজ্জত, তাই না? যেটা বোঝা যাচ্ছে, আপনি কিন্তু নিজের কাছে নিজে হেরে যাবেন, তাই কিনা?
কারণ আপনি হয়তো একবার 1 নম্বরে তুলেছিলেন, বাট এখন আপনি দ্বিতীয় বা তৃতীয়, আপনাকে কেউ বিট করে দিয়েছে। এ ধরনের অ্যাবিলিটি তৈরি করতে হবে যে আমার কাছে যদি অন পেজ অফ পেজ বোধ থাকে, আমাকে হারানোর ক্ষমতা কেউ রাখে না, কারণ আমি ওই এরিয়াতে এক্সপার্ট। ওকে, নাও ডিজিটাল মার্কেটিং ইস্যুতে লাস্ট ডেতে আমি যেভাবে বলছিলাম যে কোম্পানিগুলো শুধু সফটওয়্যার কোম্পানিতে এখন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছে না, আইটিএস কোম্পানিগুলো ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছে না। এন্টার মার্কেট, যেখানে মার্কেটিং, সব জায়গায় এখন ডিজিটাল মার্কেটিংটা ইনভলভ হয়ে গেছে, রাইট? আপনি কোনো কোম্পানি জবে যান, মাল্টিন্যাশনাল কোম্পানি অর কর্পোরেট হাউস, সফটওয়্যার কোম্পানি থেকে আপনি স্কুল, সেখানেও কি ডিজিটাল মার্কেটিং। সবাইকে সবকিছু জানাতে চায়, সবাই লাইভে আসতে চায়, সুযোগ তৈরি হয়েছে, রাইট? তো আমরা যদি বিষয়টা রেগুলার জানি, রেগুলারের কাতারে পড়ে যাব। যদি আমরা একটু ভালো করে জানি তাহলে একটু ডিফারেন্ট হয়ে যাব। আমি যদি খুব ভালো জানি তাহলে আমাকে অনেকেই চিনবে। বুঝতে পেরেছি? তো আমাকে অনেকেই চিনবে, সেই কাতারে যেতে হবে, রাইট? বাট শুরু করাটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার মনে হয় না আপনারা অনেকেই ফ্রিল্যান্সিং স্টার্ট করেছেন, বাট ফ্রিল্যান্সিং শুরু করার জন্য রসদ আপনাদের মধ্যে অনেক আগেই চলে গেছে। আমি বলবো যে 3 মাস আগেই আপনি চাইলে ফ্রিল্যান্সিং শুরু করতে পারতেন। যারা করেন নাই তারা ভুল করেছেন, আর এই ভুলটাকে কন্টিনিউ না করে যদি না শুরু করে থাকেন, আজকে থেকেই স্টার্ট করেন। চেষ্টা করা শুরু করেন, কারণ চেষ্টা করা শুরু করার পর থেকেই আমরা ধরে নেই যে মিনিমাম 6 মাস লাগবে প্রথম জব পেতে। তার মানে কেউ যদি 3 মাস আগে শুরু করে, তার কিন্তু 3 মাস চলে গেছে। আগামী 3 মাসের মধ্যে তার জবের সুযোগ আছে, সম্ভাবনা আছে। আর আজকে কেউ যদি শুরু করে, সেখান থেকে 6 মাস, রাইট? আপনাদের যেন কনসেন্ট্রেশন লুজ না হয়, এই জন্যই এই ডেটটা বলা বা টাইম পিরিয়ডটা বলা, যে এই সময়টাতে কাজ নাও আসতে পারে। কাজ আসলেও ফ্রিতে করতে হতে পারে, আসলেও আপনি টাকা দিয়েই করছেন, বাট আপনার পেমেন্ট পাচ্ছেন না, রাইট? হতেই পারে। বাট এখান থেকে আপনাকে সবসময় পজিটিভ কিছুই নিতে হবে। প্রথম কাজ $10 চাইতে রেটিং 5 অনেক গুরুত্বপূর্ণ। প্রথম কাজ $100 চাইতে আপনার রেটিং 5 অনেক গুরুত্বপূর্ণ। আপনার যদি রেটিং থাকে, কাজ অভাব হবে না। বুঝতে পেরেছি? সো ফার্স্ট জব পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, মার্কেট প্লেসগুলোতে এখন আসলে নতুন ইউজারদের যে অনেক রেস্ট্রিকশন আছে, অনেক কিছু রেস্ট্রিকশন। গেলাম না ভাই, আমি তো বসুন্ধরা চাকরি করতে গেলে আমাকে বলবে যে তুমি সার্টিফিকেট নিয়ে আসো, এক্সপেরিয়েন্স নিয়ে আসো, এটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো, না যাই সেখানে, রাইট? তাই বলে কি শুধু বসুন্ধরায় রয়েছে চাকরি করার জন্য? নেই। অ্যারাউন্ড 100 অফ মার্কেট প্লেস সাইট আছে, দে আর ডুইং ভেরি বেস্ট, রাইট? এর মধ্যে 50টা লিস্ট আমি অনেক কষ্টে জোগাড় করেছি বা করেছি, দিয়েছি, ওগুলোতে যান। আমি বলছি ওইগুলোতে প্রত্যেকটা মার্কেট প্লেসে আমার মনে হয় যে কিছু কোর জিনিস থাকে, প্রোফাইল গুলা ক্রিয়েট করা এবং আপনাদের প্রত্যেকটা ইয়েতে ইন্টারফেসে ভিজিটে থাকছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় আলাদা যদি কোনো ধরনের একটা টিউটোরিয়াল বা আমাদের একটা যদি ক্লাস নিয়ে নিতে দিতে বা একটা কনসেপ্ট আমাদের দিতে, আমরা কিছু করবো প্রোফাইলের ব্যাপারে, প্রোফাইল এবং বিট এবং ইন্টারনাল ব্যাপারগুলো মার্কেট প্লেস অ্যাকাউন্ট খোলা। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমরা এটা মাথায় রাখবো, আমরা দেখবো ইনশাল্লাহ যে কোন কোন জায়গাগুলোতে এখন আমরা ফ্রিলি অ্যাক্সেস করতে পারছি বাট রিলায়েবল।
হ্যাঁ, বাট রিলায়েবল। মানে বিষয়টা কিন্তু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি নাম্বার অফ লিস্ট আপনাদের সামনে নিয়ে আসতে পারি, বাট সেটা রিলায়েবল কিনা, আপনি ধরা খাবেন কিনা, রাইট, আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন কিনা, রাইট, সেগুলো কিন্তু আমাদের দেখতে হবে। সেই অনুযায়ী লিস্টটা করা আছে, বাট আমরা এই বিষয়টা দেখবো সিরিয়াসলি, যাতে আমরা কোনো বলতে পারেন যে প্রয়োজনে আমি আপনাদের জন্য আমি প্ল্যান করছি নেক্সট ফেব্রুয়ারিতেই কিছু লাইভ প্রোগ্রামে যাওয়ার, আমাদের লাইভ ক্লাসরুমের মাধ্যমে। তো সরাসরি আপনারা যে কোনো সময় একটা হয়তো ইভেন্ট থ্রো করব, কানেক্ট থাকবেন, ইভেন্ট থ্রো করব, ইভেন্টের এগেনস্টে আমি টপিক দিয়ে দিব, সেই অনুযায়ী ওখানে ডিসকাস করবো 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা। ঠিক আছে, অনলাইনে থেকেই, অনলাইন ক্লাসরুমে আপনারা জয়েন করতে পারবেন। ঠিক আছে। সফট স্কিলের যে ইস্যুটা, এখন বেসিক্যালি ট্রেনাররা বিজি আছে বিডি জবসে। বিডি জবসে কমপ্লিট হলেই তারা আমাদের সেন্টারে টাইম দেবে, এই টাইমটা দিলেই আমি জানাবো আপনাদের। ঠিক আছে, সফট স্কিল ইস্যুতে আপনাদের হয়তো কম্বাইন করে দিব কোনো ব্যাচের সাথে। আমাদের পিএসপি ব্যাচ 3 আছে, ব্যাচ 4 আছে। সো সফট স্কিল ট্রেনিংটা যে কোনো একটা ব্যাচের সাথে আপনাদের ট্যাগ করে দিব। পেপারের দিকে পেপারের এটা তো এখনো খোলা যাচ্ছে, কিন্তু ওটা মানে কিভাবে ক্যাশিং করা হয় ওটা এখনো খোলা গেলেও আপনার অ্যাকাউন্ট কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যেতে পারে, সাসপেন্ড হয়ে যেতে পারে। ট্রাস্টেড না, আপনাকে আপনি যা করছেন সেটা বেসিক্যালি রুলস ব্রেক করে করছেন পেপ্যালে। পায়োনিয়ার আর পেপ্যাল এক জিনিস না। হ্যাঁ, পায়োনিয়ার অ্যাকাউন্ট আপনি নিতে পারেন। না ওটা মানে বিশেষ করে আপর বা বিশেষ করে এই আছে যে ওগুলোতে করতে গেলে বিট করতে গেলে ওদের $2 পেমেন্ট করা লাগে। মানে সেক্ষেত্রে বলতেছি যে পায়োনিয়ারের যে ক্যাশিং করাটা ওটা কোনো কিছু করা যায় না, অ্যাড করবেন আপনি পায়োনিয়ার, বাট পায়োনিয়ার কার্ডে পেমেন্ট অ্যাড করার আগে পায়োনিয়ার কার্ড ভেরিফাইড করতে হয়। টাকা নেই। আপনি যেটা খোঁজ করেন সেটা হচ্ছে যে পান্থপথ এলাকায় একটা কোম্পানি আছে যারা এই ধরনের কাজ করে থাকে। হ্যাঁ, একদম পান্থপথ জোনেই ট্রাস্টেড, ওরা অনেক দিন ধরে করছে। হ্যাঁ, ওরা নর্মালি আমরা জানি যে ওরা সম্ভবত $75 ডলার করে, মানে $5 টাকা করে খায় পার ডলার, অনেক খায়। বাট কাজ হয়তো নাকি আপনার $500 আছে, ওর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিলেন বসেই, সঙ্গে সঙ্গে আপনাকে ক্যাশ দিয়ে দিল। ওদের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন, আপনি ক্যাশ দেবেন, ওখান থেকে আপনার আপনি একটু সার্চ দেন অনলাইনে, অনলাইনে সার্চ দেন, পান্থপথ সিগন্যালেই আছে। এখন জানা নেই, বাট প্রাথমিক ভাবে তো কোনো টাকা পয়সা লাগতো না, ফ্রি। সেখানে লাগতে পারে, দেখতে হবে আমার। আচ্ছা, তাহলে আমার যে লিস্টটা আছে, ওই লিস্টটা যদি আপনি মনে করেন যে প্রথম 1, 2, 3 কে বাদ দিয়ে আগাবেন, 1, 2, 3 কে বাদ দিয়ে 4 থেকে শুরু করেন এবং 4 থেকে 10 পর্যন্ত সাইটগুলোতে অ্যাকাউন্ট করেন। অ্যাকাউন্ট করার পর প্রোফাইলটা 100% এর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, রাইট? এবং এটার জন্য যা যা লাগে তা করার জন্য শেখা শুরু করেন, যে আমি 100% প্রোফাইল আগে তৈরি করে নেই, দেন সেখানে বিট করা শুরু করি। এখন আমাকে জানতে হবে যে ওই সাইটটা নিয়ে আমি একটু স্ট্র্যাটেজিক্যাল কথাবার্তা বলছি, একটু ভালো মতো জানি। মনে করেন আমি freelance.com এ আছি, রাইট? freelance.com এ কোন দেশের ইউজারের সংখ্যা কত সেটা আমি একটু অ্যানালাইসিস করি বিট করার আগে, রাইট? প্রাথমিকভাবে যে লাইক আমি freelance.com এ আমি বিট করতে যাচ্ছি, সেখানে এই সাবকন্টিনেন্টের লোকের সংখ্যাই বেশি যারা বেসিক্যালি রাত 12টা থেকে 6টা পর্যন্ত ঘুমায়। তো আমি বলতে পারি যে 6টার পর থেকে রাত 12টা পর্যন্ত সময়টা একটু আমার জন্য
টাফ টাইম যদি এই সময়টাতে আমি বিট করি। যদিও ফ্রিল্যান্সাররা যারা ফ্রিল্যান্সিং করে থাকে তারা কিন্তু ঘুমায় রাত 4টায় বা তার পরে, তারা বিটগুলো করে 2টা থেকে 4টার মধ্যে, কারণ ওই সময়টাতেই মনে করা হয় লোড সবচেয়ে কম থাকে, রাইট? যত চুরি হয় ওই সময় হয়, আমরা জানি তো, কারণ ওই সময়টাই মানুষ সবচেয়ে বেশি ক্লান্ত থাকে, 2টা থেকে 4টা। সো ওই জায়গাটাতেই আমাদের একটু হাত দিতে হবে যে আমি যখনই কোনো কাজে বিট করতে যাচ্ছি ওই সময়টাকেই আমরা বেছে নেওয়ার চেষ্টা করব। বিট পেপারটা কেমন হওয়া উচিত সেটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমি যখন আমার কভার লেটার তৈরি করছি সেটা খুব স্মার্টলি তৈরি করতে হবে, আমাকে কাজ বুঝতে হবে সেই ক্ষেত্রে। 2 হচ্ছে যে প্রপোজালটা এমন ভাবে দেওয়া, অনেক ক্লায়েন্ট যেটা পছন্দ করে বাইপাস হতে পছন্দ করে। প্রাথমিকভাবে আপনি তাকে সুযোগ দেবেন বা স্ট্রেট বলবেন না বাইপাস করার জন্য, রাইট? সো ট্র্যাকফুলি ওখানে আপনার সঙ্গে কমিউনিকেশনের ব্যবস্থা রাখবেন, বিশেষ করে যখন আপনি কভার লেটার দেবেন। সাইট ছাড়াও আপনি সঙ্গে কমিউনিকেশনে যে সে যেন আসতে পারে সেই ব্যবস্থাটা রাখতে হবে। স্কাইপি প্রাথমিকভাবে না দেয়াটাই ওয়াইজ, ইমেল অ্যাড্রেসটাই প্রেফারেবল। হ্যাঁ, কভার লেটারে ট্র্যাকফুলি আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা প্রোভাইড করবেন, যাতে সেই ইমেল করে, দেন ইমেল থেকে আপনার স্কাইপিটা সে পেয়ে যায়, দেন আপনার সঙ্গে সরাসরি সে যোগাযোগ করতে পারে। কারণ এখন মার্কেট প্লেস গুলো 20% করে কেটে রাখে, যা অনেকেই বার্ডেন হয়ে যায় অনেকের জন্য, রাইট? ওটাকেই তারা বেশি মনে করে যে না এটা আমার লস, রাইট? আপনি যখন $10 নিচ্ছেন বেসিক্যালি তাকে দিতে হচ্ছে $12। সো $2 তার কাছে তার গায়ে লেগে যাচ্ছে, তো এটা সে স্কিপ করার চেষ্টা করে। তো এটা একটা দিক যে আপনি নর্মালি ফ্রিল্যান্সাররা কিভাবে জবগুলো অন করে তার ওন টেকনিকে, কখন তারা বিট করে। সো বিট যদি টপ 50-তে না আসা যায় আপনি কল পাবেন না বা ইন্টারভিউ পাবেন না ফর শিওর। কোনো কাস্টমার তো টপ 10 ছাড়া দেখেই না। টপ 10 ছাড়া জব পোস্ট হলো আপনি বিট করবেন, জব কখন পোস্ট হয় সেটা তো আমাকে জানতে হবে। কোন এলাকা থেকে কারা জব পোস্ট করে সেটা আমাকে অ্যানালাইসিস করে বের করতে হবে। কোন কোন সাইটে কখন কোন ইউজার আসে সেটা কিন্তু যদি আপনি সম্পর্কে জানতে চান আপনাকে অনেক ঘাটাঘাটি করতে হবে, রাইট? অনেক পড়াশোনা করতে হবে। যারা ওই মার্কেটে কাজ করছে তাদের সাথে তারা কোথায় ডিসকাস করছে এই বিষয়গুলো, সেগুলো সম্পর্কেও আপনার ধারণা তৈরি করতে হবে। তো আপনি যদি একটা নির্দিষ্ট মার্কেট প্লেসকে টার্গেট করেন এবং সেটা নিয়ে অ্যানালাইসিস করেন এবং একটু চোখ কান খোলা রেখে আগান, ডেফিনেটলি আপনি খুব ভালো করতে পারবেন, রাইট? সো সিভি লেখাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকে একটা সিভি প্যাটার্ন আপনাদের দিব। সিভি প্যাটার্ন আপনাদের দিব, ওই অনুযায়ী আপনারা আপনাদের সিভিটা বানাবেন এবং প্রতিনিয়ত সেটাকে আপডেট রাখবেন, রাইট? ভারী প্রোফাইল যেটা আপনাকে জাহির করবে, আর আপনি যদি কারো কাছে নিজেকে জাহির করতে না পারেন কেউই আপনাকে মূল্যায়ন করবে না, সহজ কথা, রাইট? কম্পিটিটিভ ওয়ার্ল্ডে আমি যদি আমার মতো করে চলতে থাকি আপনি কিছুই না। আপনি যখনই জাহির করা শুরু করবেন তখন নোটিস করবে অন্যরা আপনাকে এবং আপনি তখন আস্তে আস্তে করে দাম পেতে থাকবেন, কারণ আপনি যদিও তার যোগ্য, কিছু না বলার কারণে কেউ আপনাকে মূল্যায়ন করছে না। আগের মতো অবস্থা নেই, রাইট? কেউ কিছুই জানে না, তাও কি অনেক বেশি জাহির করার মাধ্যমে সামনের দিকে চলে আসে। ক্লিয়ার? সো আপনাকে কিন্তু আপনাকে সেল করতে হবে, দেন না আপনি এর এগেইনস্টে কিছু পাবেন, রাইট? সো আপনাদের যে গ্রুপটা আছে আমি সিভি প্যাটার্নটা সেখানে আপলোড করে দিচ্ছি। আমরা আজকে যে 17 জন এসেছি, কালকে কারো প্রবলেম আছে কিনা পরীক্ষাতে? জি না স্যার, পরীক্ষা সকালে শুরু হবে, সকাল 9:30 থেকে পরীক্ষা শুরু, 2 আওয়ার্স। 3 তারিখে ফাইনাল, কালকে সেমিফাইনাল। হ্যাঁ, 50 মার্কস, মোর দেন 50 মার্কস।
11টা টাফ হবে, তারপরেও ব্যবস্থা রাখবো আপনার জন্য। না, সুযোগ নেই, এখান থেকেই দিতে হবে। কোন কোনগুলো মিসিং আছে সেটা একটু আপনি পোস্ট দেবেন, যেগুলো মিসিং তুলে দেওয়া হবে। বাট কোনো শীট কন্টিনিউ হয়েছে কিছু কিছু ক্লাস, রাইট? লাইভে সবগুলো গেছে কিনা একটু দেখতে হবে। আচ্ছা, বুঝছি। আপনাদের গ্রুপের জন্য আমি একটা সিভি ফরম্যাট আপলোড করেছি। এই সিভিটা আপনারা নেবেন এবং এই ফরম্যাট অনুযায়ী সিভিটা তৈরি করবেন। যারা জবলেস আছেন তাদের জন্য নিউজ, 2টা জব ফেয়ার আপকামিং। 2টা জব ফেয়ার আপকামিং নেক্সট 15 ডেজ এর মধ্যেই। প্রথমটা হচ্ছে 4 তারিখ সফট এক্সপোর মধ্যে, যেটা চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্র হবে আগারগাতে। 4 তারিখ শনিবার 10টা থেকে 5টা জব ফেয়ারটা হবে সেখানে। তো এই ফরম্যাটের সিভিটা আপনারা বানাবেন, হার্ড কপিতে প্রায় 20-25টা প্রিন্ট করাবেন এবং জব ফেয়ারে অ্যাটেন্ড করবেন। 10টা থেকে এটা সাবমিট হবে, 10টা থেকে একটা নেওয়া হবে সিভি, 1টা থেকে 2টা যাচাই বাছাই করা হবে, 2টা থেকে 4টা ইন্টারভিউ হবে, 4টার পরে কল করা হবে কারা জব পেয়েছে। সফটওয়্যার কোম্পানিগুলোতে, সফটওয়্যার কোম্পানি আইটি আইটিএস রিলেটেড, হ্যাঁ, সফটওয়্যার কোম্পানি আইটি আইটিএস রিলেটেড 4 তারিখ। এটা আমি পরবর্তীতে আসছি। এবং এখানে মোর দেন 50 কোম্পানিজ অলরেডি কনফার্ম, রাইট, যারা আসছে জয়েন করছে আর কি ফেয়ারটাতে। এরপরে সেকেন্ড যে ফেয়ারটা সেটা হবে ফেব্রুয়ারির 11, সেটাও শনিবার। এটা হবে আইবিএ অডিটোরিয়ামে, ঢাকা ইউনিভার্সিটি। সেইটার অর্গানাইজার হচ্ছে বাংলাদেশ আইসিটি ডিভিশন, বিসিসি তার সাথে আছে, পার্টনার হিসেবে কাজ করছে আর্নস্ট ইয়াং। আপনারা মানে যাদের প্রোগ্রামে আছেন এলআইসিটির উদ্যোগেই হচ্ছে। এখানে মোর দেন 150 কোম্পানিজ আসবে, ওখানে আইসিটি মিনিস্টারও থাকবেন জব ফেয়ারটাতে। উনিও কিছু সময়ের জন্য ওখানে থাকবেন, কথাবার্তা বলবেন স্টুডেন্টদের সাথে, কোম্পানিজ গুলোর সাথে, এবং হাই অফিসিয়ালসরাও সেখানে থাকবেন। 150টা বেশি কোম্পানি আসবে এবং ওখানে আমি বলবো আপনারা মোর দেন 50 সিভি নিয়ে যেতে পারবেন এবং ড্রপ করবেন। ইন্টারভিউ পাবেন ইনশাল্লাহ অন স্পট এবং জবের অপরচুনিটিসও রয়েছে। হ্যাঁ, ফোকাসড হতে হবে। হ্যাঁ, এই সিভিটাতে আইটির স্কিলটা ফোকাসড হতে হবে। আমি কিন্তু ফরম্যাটটা শেয়ার করেছি আপনাদের সাথে। একটু আসি, এটাকে আমি একটু ডিসকাস করে নিই। 11 তারিখ, 4 তারিখ আগারগাতে চীন মন্ত্রীতে, আর 11 তারিখ ঢাকা ইউনিভার্সিটির আইবিএ 10টা থেকে 5টা। সারাদিনের জন্য প্রিপেয়ার্ড হয়ে যাবেন। এখানকার জন্য 20টা, মানে 4 তারিখের জন্য মিনিমাম 20টা, আর 11 তারিখের জন্য 40টা মতো। হ্যাঁ, ছবি লাগে। দেখেন এখানে কারিকুলাম ভিটা অফ নেমটা দেবেন, একটু প্যাটার্নটা ভেঙে গেছে।
নেম দেবেন, সেল নাম্বার, মোবাইল দেবেন, নিজ দিক দিয়ে অ্যাড্রেস দিয়ে দিতে পারেন, রাইট? নেম থাকবে ফুল নেম, মোবাইল নাম্বার একাধিক, বেটার ইমেল অ্যাড্রেস, তার নিজ দিক দিয়ে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা, রাইট? এখানে আপনার ছবি থাকবে। ক্যারিয়ার অবজেক্টিভ বুলেট ফরম্যাটে হবে, বুলেটে যাবে ক্যারিয়ার অবজেক্টিভ, যে 4-5টা বুলেট ফরম্যাটে আপনি লিখবেন। আপনি হার্ড ওয়ার্কিং, আপনি পাংচুয়াল, আপনি কোনো কিছুতে ভয় পান না, রাইট? এই টাইপের কথাবার্তা আর কি। ওয়ার্ক এক্সপেরিয়েন্স যদি থাকে, যদি আপনার কোনো ওয়ার্ক এক্সপেরিয়েন্স থাকে, আদারওয়াইজ এই ব্লকটা তুলে দেবেন। কোনো ব্লক যদি আপনার সাথে না মিলে আপনাকে এটা তুলে দিতে হবে, ঠিক আছে? ওয়ার্ক এক্সপেরিয়েন্সটা যদি থাকে সেখানে দিতে হবে। একাডেমিক কোয়ালিফিকেশনস আমরা জানি, শুরুতে আসবে মাস্টার্স, দেন অনার্স, এইচএসসি এবং এসএসসি, সাল, কোন সাবজেক্ট বা কোন বিভাগ, আর গ্রেড, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ। আইটি, আইটিএস স্কিল, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা টেবুলার হবে, টেবুলার ফরম্যাটে হবে। আমি একটা এক্সাম্পল প্যাটার্ন বলছি। দেখেন, এটাকে আমি বলছি কি এক্সপার্টাইজ, বাট এটাকে এখান থেকে বলা হচ্ছে আইটি, আইটিএস স্কিল। সো আপনি স্কিল গুলোকে এভাবে ভাগ করবেন, কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি জানেন, ওয়েব ডেভেলপমেন্ট লাইক দেন সিএমএস, ডেটাবেস, রাইট? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, গ্রাফিক্স ডিজাইন মেথোডোলজি, পিএসপি ফ্রেমওয়ার্ক, ইউনিফর্ম মডেল ল্যাঙ্গুয়েজ, ডেভেলপমেন্ট টুল, যেটা বেসিক্যালি স্পেসিফিক করে বলা আছে। বাট আপনারা যখন লিখছেন আপনার কম্পিউটার স্কিল, রাইট? অপারেটিং সিস্টেম, আপনি অফিস ওয়ার্কস এই পার্ট জানেন, আপনি অফিস জানেন, পাওয়ার পয়েন্ট জানেন, এক্সেল জানেন, লিখে দিলেন। দেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অন পেজ, অফ পেজ আলাদা আলাদা করে লিখলেন। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং, আপনি এক্সপার্ট অন ফেসবুক মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং উল্লেখ করলেন। আমি কি বুঝতে পারছি? আপনি ইমেল মার্কেটিং, একটা পার্টিকুলার টুল বা 2-4টা টুল দিয়ে আপনি ইমেল মার্কেটিং এর কথা লিখলেন। আমি কি বোঝাতে পেরেছি? ঠিক এভাবে আপনার এই স্কিল ম্যাট্রিক্সটা তৈরি করতে হবে, যেন স্পেসিফিক করে বুঝতে পারে যে না এই জায়গার এই কাজগুলো সে জানে। জব এক্সপেরিয়েন্স যদি থাকে কিভাবে লিখতে হবে, রাইট? পজিশন, জব, রেসপন্সিবিলিটিস, এটা নর্মালি দেখা হয়। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপনি কোন রেসপন্সিবিলিটি নিয়ে সেখানে কাজ করেছেন। ওকে, আমি ফরম্যাটটাতে যাচ্ছি। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আপনারা নর্মালি যেভাবে লিখেন, বাংলা, ইংলিশ, এখন সাডেনলি এর ভেতরে হিন্দিও চলে আসছে, অনেকে লিখে হিন্দি ফ্লুয়েন্ট, এক্সেলেন্ট, এটা আমরা দেখতে পাই। বাট আমাদের মতো যারা বেসিসে আছে, সিভি সর্টেড সিভির ওপরে যারা আবার সর্ট করে এবং ইন্টারভিউ নেয়, এ ধরনের কোনো কিছু দেখলে তাদেরকে আমরা বাদ দিয়ে দিই, সহজ কথা। হ্যাঁ, হিন্দি ফ্লুয়েন্টস, সো কেন স্যার, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সমস্যা? ফ্রেন্ডস ঠিক আছে, ঠিক আছে, বাট এটাতে অ্যালার্জি আছে সম্ভবত, এই জন্য, নাথিং এলস। হ্যাঁ, নাথিং এলস। বাট নর্মালি মানে আমরা যারা এই ট্র্যাকে মানে রিক্রুটমেন্ট নিয়ে কাজ করি, তাদের সাইকোলজি হচ্ছে যে বেসিক্যালি যে ল্যাঙ্গুয়েজটা আমার স্কিল বাড়ানোর কাজে, রাইট, কমিউনিকেশনের কাজে, প্রফেশনালিজমের জন্য গুরুত্বপূর্ণ না, সেটা আমরা এই জায়গাগুলোতে প্রিফার করি না, রাইট? আপনি ম্যান্ডারিন দেন, আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজের সাথে মানে চায়নাদের সাথে কমিউনিকেশনে পারবেন বা কথা বলতে পারবেন, কাজ নিতে পারবেন, ইটস ওকে। বাট ইন্ডিয়ানরা আমাদের কখনোই কাজ দেবে না, তো তাদের ল্যাঙ্গুয়েজ নিয়ে আমাদের কাজ করার কোনো দরকার নেই। আপনি যখন ফ্লুয়েন্ট, ডেফিনেটলি আপনি, আমি মিন করবো অন্য কোনো কিছুর সাথে আপনি এঙ্গেজ, লাইক আপনি হিন্দি সিরিয়াল দেখেন, হ্যাঁ, বা সামথিং লাইক, হ্যাঁ। সো এই কারণেই, নাথিং এলস।
এটা ভ্যারি করে ম্যান টু ম্যান। পার্সোনাল প্রোফাইল যেটা আপনাকে রেডি করতে হবে, অ্যাচিভমেন্টস গুলো দিতে পারেন, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস অ্যান্ড রেফারেন্স, দ্যাটস ইট। হ্যাঁ, বিশেষ কিছু নেই, বাট যে ইনফরমেশন গুলো দেওয়ার কথা আছে, রেফারেন্স দিয়ে দেবেন। 2টা রেফারেন্স দিতে হয় নরমালি। দেখা গেলো যে আমি আমার ভার্সিটির স্যালারিটা দিলাম, কিন্তু দেখা গেলো যে সেটা অতটাই না, ফোন দিলে বা তাহলে কি ফোন নরমালি দেয়া হয় না, তারপরেও মানে সলিড রেফারেন্স দেওয়াটাই ভালো। যদি হ্যাঁ দিতেই পারেন, নো ইস্যুস, আমাদেরটা আপনারা দিয়ে দিতে পারেন, নো প্রবলেম। সোয়েব থেকে নিয়ে এই ফরম্যাটে আমরা আমাদের সিভিটা বানাবো। যদি প্রবলেম হয়, আমি একটা মিড লেভেল রিজুমি এখানে বানানো আছে, এটা বেসিক্যালি মিড লেভেল রিজুমি, আমার টোটাল বিষয়গুলো এখানে ইনক্লুডেড নেই। তো না, এটা এমনিতেও বাদ দেওয়া হয়েছে, রাইট? সফটওয়্যার কোম্পানিগুলোতে যখন কাজ করা হয়, আপনিও যখন কাজ করবেন 5-7 বছর, এই লিস্টটা বেসিক্যালি কিছু নেই, সিলেক্টেড কিছু সাইট, সিলেক্টেড যেগুলোকে আমরা মনে করছি যে না দেওয়ার মতো, এমন কিছু সাইট আছে তৈরি হয়েছে, লঞ্চে হয় নাই, তৈরি হয়েছে নেই, আর রেজিস্ট্রেশনই হয় নাই, রেনুয়ালি হয় নাই। নাম্বার অফ সাইটস অ্যাপ্লিকেশনস রয়েছে, কিছু কিছু অ্যাপ্লিকেশনস রয়েছে যারা ওয়েবেই আসে না, তারা ডেস্কটপে কাজ করছে, সেগুলো এখানে উল্লেখ নেই। এগুলোকে সব বাদ দিয়ে রাখা হয়েছে। এবং আদার্স যে ফিচারগুলো, মানে আদার্স যে বিষয়গুলো এখানে রয়েছে, ওই যে হ্যাবিটস, অ্যাচিভমেন্টস, ল্যাঙ্গুয়েজ, এগুলো কিন্তু এখানে নেই, একটু খেয়াল করবেন। নোটিস করতে হবে আপনাদের যে কোন কোন জিনিসগুলো আপনি যখন স্কিলড তখন ওই বিষয়গুলো অ্যাকচুয়ালি দরকারই নেই। আমরা ওই জিনিসগুলো কেন দেই? পেজের সংখ্যা যেন বাড়ে, রাইট? একটু বড় বড় হয়। বাট আপনাকে আমরা নর্মালি দেখে থেকে দিস, আমার কাছ থেকে যদি কেউ সিভি ফরম্যাট চায়, তাহলে আমি প্রথমে অবজেক্টিভ দিব, তারপরে কি এক্সপার্টাইজ দিব, রাইট? আরেকটি জিনিস যেটা হয়ে থাকে যে আমরা 2 পাতার সিভি প্রিফার করি, রাইট? 2 পাতার সিভি, 2 পাতার সিভিতে যেটা হয়ে থাকে, ফার্স্ট পেজে এই বিষয়গুলো, তার সম্পর্কে, তার অবজেক্টিভ, তার কি স্কিলস, তার এক্সপেরিয়েন্স, ইফ রিকোয়ার্ড বলা হয়, যদি থাকে, যদি রিকোয়ার করে জব তাহলে ওইটা থাকবে, আদারওয়াইজ দরকার নেই। দেন যেটা থাকে একাডেমিক অ্যান্ড পার্সোনাল ইনফরমেশন, এই পেজটা সেকেন্ড পেজে রাখতে বলা হয় যখন সিভি চাওয়া হয়, সর্টেড সিভি। তো আমরা বলেই দেই, বিশেষ করে ইন্টারভিউতে যখন আমরা যাই, যে আমরা ইন্টারভিউ বোর্ডে আছি, এন্ট্রি লেভেলের জন্য আমরা ইন্টারভিউ নিচ্ছি, তখন শুধু ফার্স্ট পেজটা আমাদের দিতে বলা, সেকেন্ড পেজটা ছিঁড়ে রেখে দেবেন। কারণ সেকেন্ড পেজের যে একাডেমিক আর তার পার্সোনাল ইনফরমেশন আমার জানার দরকার নেই, সেটা বুঝতে পারছেন? তাহলে একাডেমিটাকে উচ্চ রাখা হয় এই ট্র্যাকে। তো আমরা পরে দেখব, যখন আমরা আটকে যাব যে লাইক আমার 3 জন নিতে হবে, বাট 5 জন ক্যান্ডিডেট খুব ভালো করেছে, আমি চুজ করতে পারছি না, আমি চুজ করতে পারছি না যে কোন 3 জনকে নিব, তখন রেজাল্টও দেখা হয় না, দেখা হয় কি ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিটা ভালো তাকে নিয়ে, সেটা বুঝতে পেরেছেন? যদি সেম ইউনিভার্সিটি হয় তখন দেখা হয় সাবজেক্ট, সেম সাবজেক্ট দেন রেজাল্ট, সেটা বুঝতে পেরেছেন? সো এই ট্র্যাকের জন্য স্কিল ছাড়া অন্য কোনো কিছুকেই ফোকাস করা হয়। পরবর্তীতে যদি আমরা মিড লেভেলের কাউকে নিতে যাই, তখন এই বিষয়গুলো দেখা হয়। মিড লেভেলে ইউনিভার্সিটি খুবই গুরুত্বপূর্ণ, রেজাল্ট খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পেরেছি? জব এক্সপিরিয়েন্সে তাদের কাজের ধরন, রেসপন্সিবিলিটিস খুবই গুরুত্বপূর্ণ, যে কোন কোন রেসপন্সিবিলিটি নিয়ে সে কাজ করেছে। 5 বছর সে কাজ করেছে, কোডার হিসেবে কাজ করেছে, রাইট? 5 বছর কাজ করেছে, 3 বছর কোডার, 2 বছর রেসপন্সিবিলিটি নিয়েছে টিম লিডার, তো ডেফিনেটলি সে এগিয়ে থাকবে।
বা 1 বছর সে টিম লিডার ছিল, 3 বছর কোড লিখেছে, 5 বছর এক্সপিরিয়েন্সকে বিট করবে সে, তার রেসপন্সিবিলিটি। এটা বুঝতে পেরেছেন? ওই জায়গাগুলোতে তখন ফোকাস করা হয় সবচেয়ে বেশি। 4 তারিখে যে স্যাপটা হবে ওটা কি শুধু 4 তারিখের জন্য নাকি শুধু 4 তারিখের জন্য সফট এক্সপোতে, ঠিক আছে? এটা বেসিস থেকে হচ্ছে, এটা বেসিস থেকে হচ্ছে আমরা যেটা করছি এটা তাদের উপর, এটা কোম্পানি টু কোম্পানি। ওখানে ওখানে স্কোরে কথা বলে দেখতে পারেন, ওপেন থাকবে সবকিছু। হ্যাঁ, কোম্পানি এজেন্টরা থাকবে, কোম্পানি এজেন্টরা থাকবে, আপনি একদম সরাসরি তাদের সাথে কথা বলতে পারেন। যদি তাদের রিকোয়ারমেন্ট থাকে আপনি সাথে সঙ্গে যোগাযোগ করে কথা বলবেন। আমি তো ইচ্ছে মতো সিভি ড্রপ করে চলে আসবো না, আমি কথা বলবো যে আমার স্কিল দিস, আমি এখানে সিভি ড্রপ করতে পারবো কিনা, আমার কাজের জন্য কিনা। হ্যাঁ, অনেকে টাঙিয়ে দেবে যে আমি এই পোস্টে নিচ্ছি, আমি পিএসপি ডেভেলপার ফ্রেশার নিচ্ছি, আমি জুনিয়র চাচ্ছি, অথবা আমি সিনিয়র চাচ্ছি। বিষয়টা বোঝা যাচ্ছে? যদিও এখানে মানে জব ফেয়ার গুলো হয় এন্ট্রি লেভেলের জন্য, অলওয়েজ এন্ট্রি লেভেল জবের জন্যই জব ফেয়ার গুলো হয়ে থাকে ম্যাক্সিমাম। আইসিডি ডিভিশন থেকে। এটা কলা ভবনের আশেপাশে, কলা ভবন। স্যার আমাদেরকে একটু যদি স্যার আপনার পসিবল হয় স্যার একটু কি সাজেশন বা কোনো কিছু একটা কি সাইট গুলো দেওয়া যাবে স্যার, মানে কি সেকশন গুলো একটু দেওয়া যাবে কি স্যার, মানে এক্সামের জন্য স্যার, ফাইনাল এক্সামের জন্য? আমি এটা আপনার ম্যাডামকে পোস্ট করে দিতে বলবো আজকে। স্যার একটু পোস্ট করে দিলে একটু ভালো হয়। ঠিক আছে, আমি আপনাদের গ্রুপে পোস্ট করে দিতে পিডিএফ গুলো অনেকগুলোই আছে স্যার, 13 ক্লাস 14 ক্লাস 15 ক্লাস, একটু কিছু স্যার কোশ্চেন বেশি থাকুক সমস্যা নাই, বাট স্যার আমরা ওইটার উপরে স্যার একটু আমরা এমফাসাইজ করব। বুঝতে পেরেছি, আমি এখনই বলে দিচ্ছি আপনার ম্যাডামকে যে আপনারা যেন দেখি সোজা মাথা তিনজনের এক জায়গায়, 3টা মাথা আলাদা করেন, একটু ইউনিফর্ম হয়ে বসেন, চেয়ারে বসেন মিস্টার সিয়ার, একটু ডিসেন্ট হয়ে বসেন। হ্যাঁ, চেয়ারে বসেন, একটু চেয়ারে বসেন ভেতরের দিকে। ক্যামেরা, ওপো ক্যামেরা কার কাছে আছে? ওপো আছে কার কাছে? নিয়ে আসেন। স্যামসাং এ তো অন্ধকার হবে না, আমার নোকিয়া। আরে বাবা স্যার এই আসছে স্যার, আমার কাছে কার্ড রিডার আছে স্যার, সমস্যা নেই, দিতে পারবো স্যার। আমি তো খুব কষ্ট পেয়েছি, নোকিয়া উঠে গেছে। স্যার স্যার ডিএসএলআর আছে স্যার, এই যাও যাও ডিএসএলআর আছে, অটো আসেন আসেন। যাও যাও। এখন আপনি ওখানে দাঁড়ান, এখানে কিছু রুলস রেগুলেশন আছে, ছবিগুলো এমনিতে এমনিতে না, আমরা এটা ENY তে পাঠাবো না, আমি পুরোটা চাচ্ছি, কেউ একজন দেখে দাঁড়ান। এটাতে একটু অন্ধকার আসছে, আলো কম আছে তো। স্যার অরিজিনাল জিনিসই আছে স্যার, অটো দেওয়া আছে, শুধু স্যার একটা ক্লিক দিবেন, ফোকাস। দাঁড়ান রিফাত রেজা। জি স্যার। আপনি পেছনে টেনে দেন। আচ্ছা আপনাকে কভার করা। স্যার কি ভাগ্য স্যার, এটা পরে স্যার জীবনে ফার্স্ট ক্লাস করছিলাম, আজকেও ছবিতে আপনি ওই এসির নিচে চলে যান, এটা কভার করছে না। এই ক্যামেরাটা অনেক সুন্দর।
এত লক করে রাখেন কেন? কি থাকেন? প্রতিটা ডিভাইস লক করে রাখে এরা। আর আমাদের ব্যাচে স্যার সিঙ্গার, ফটোগ্রাফার, ড্যান্সার সবাই আছে। তাই না? জি স্যার। ডান্সারও আছে? জি স্যার। তাহলে ফ্রাইডেতে ডান্স দেবে না স্যাটারডেতে? স্যার গানের অনুষ্ঠান হবে, তারপর ড্যান্স তো স্যার লজ্জা পায়। লজ্জা পাওয়ার কি আছে? একটা ছবি তুলো, সে দেখাবে, তারপরে আবার লক হবে। স্যার ক্লাসিক্যাল মানে যারা আর কি স্যার ফিল্মিং এর আছে Delaware, good idea. এটা চলে না কি আছে আমার অন তো করাই যাচ্ছে তুমি চালাতে পারবা রিমোটের ব্যাটারি নেই ব্যাটারি নাই না আপাতত আপনি ঘামাই যাবেন, ছবি নষ্ট হয়ে যাবে। আপনার ঘামাই হ্যাঁ আমাকে নাও। তুমি আসবা, আমি আমার তো সমস্যা হচ্ছে না স্যার, এটা হলো স্যার প্রাইম লেন্স, এটা একটু ব্লার হয় ভাইয়া। ব্লার না, পুরো ক্লাস পাচ্ছে না মানে এই স্পেসের মধ্যে আরে সমস্যা যে কোনো ব্লার হলেও সমস্যা নেই, সারা শুক আর ফটোশপ দিয়ে ডি ব্লার করে নিতে সময় মোবাইলে তুলেন, মোবাইলে ক্যামেরা করে ব্লার অপশন দাও আছে, ব্লার অপশন অফ করে দিন। না না ভাই, এটা ব্লার অপশন দাও আছে, এটা হলো মানে তুললেই ব্লার হবে, বুঝছেন? তুললেই ব্লার হবে না, তো এটাকে অফ করা যায় না, তুললে ব্লার হবে। এটা প্রাইম লেন্সের নিয়ম নেই। কাউকা 3 দিন ক্লাসে এসে নষ্ট করে আমার সেকশনে স্যার পুরো আছে স্যার, আমার নাম উচ্চারণ করতেই স্যার চিন্তা করো না, এটাকে আরো এটাকে যে কোনো না খুব কম আসবে, এদিকে আসবে সাথে যাওয়ার দরকার নেই স্যার। ও স্যার আমরা নিয়ে নিব, আমরা এখানে গ্রুপ করে ছবি করে পরীক্ষা আগে এগুলো আমাকে ছবিগুলো দিয়ে দিন। বেসিক্যালি ছবি নিচ্ছি আমাদের লাস্ট সেশনের, সেটা দেখাতে হয়। হ্যাঁ, কার্ড রিডার দিয়ে আমাকে ছবি বানিয়ে দেন, ছবি বানিয়ে দেন ওই ক্যামেরা থেকে এবং এই ক্যামেরা থেকে, ছবি বের করে আমাকে দিয়ে দেন। ছবি বানিয়ে দেবো মানে স্যার, ছবি দিতে পারি স্যার, বানিয়েও মানে স্যার ওইটাই দেন, ওইটাই দেন। হ্যাঁ, আমি একটা ব্রেক নেন আপনারা 15 মিনিট। এসি পাওয়ারটা অফ করে দেন স্যার, এসি চলছে না, পাওয়ারটা অফ করে দেন। এটা কি হয়েছে সম্ভবত ম্যাডাম আছে এই আমরা অ্যাকাউন্ট করছি, এখন ওই কি আমাদের
কোথায় কোথায়? হ্যাঁ, বিডি স্কিলে যারা রেজিস্টার্ড তাদের সুবিধাটা হচ্ছে যে আপনি আপনার প্রোফাইলে একটা জায়গা আছে যে আপনি এমপ্লয়েড কিনা, আপনি আপনার অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করবেন, বিডি স্কিলে গিয়ে লগ ইন করবেন, রেজিস্ট্রেশন করেছেন না, ওখানে লগ ইন করবেন, ওখানকার স্ট্যাটাস আপডেট হবে। আপনি নর্মালি ওখানে যখন রেজিস্টার্ড বিডি স্কিল বা আইসিটি ডিভিশনের যখনই কোনো রিক্রুটমেন্ট ইস্যু আসবে আপনার কাছে কল আসবে অথবা এসএমএস আসবে, এবং আপনি তাদের রেজিস্টার্ড এবং যেহেতু সার্টিফিকেট আপনার কাছে আছে, বিডি স্কিলের সার্টিফিকেট, বিডি স্কিল বলবো না, এলআইসিটি সার্টিফিকেট আপনার কাছে থাকবে বা আইসিটি ডিভিশনের সার্টিফিকেট আপনার কাছে থাকবে, সরকারি কাজের সুযোগ যখনই তৈরি হবে তখনই আপনাদের আগে দেখা হবে। বুঝতে পেরেছি? মানে ওইটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ, যে আপনি আইসিটি ডিভিশনের সার্টিফাইড কিনা। তারা তাদের সার্টিফিকেটটাকে মানে বলতে পারেন যে মূল্যবান করার জন্য যা যা করার তাই করবে, কারণ ওরা ট্যাগ অ্যাড করে দেবে। এখন একটু খেয়াল করবেন, যখনই কোনো আইটিএস ট্র্যাকে কোনো জবের অফার হয় তখন কিন্তু বলে দেয় যে আপনাকে কম্পিউটার সমিতির সদস্য হতে হবে, ম্যান্ডেটরি। কিন্তু তখনই কিন্তু দেখা যায় যে দৌড়াদৌড়ি লেগে গেছে যে আমি কম্পিউটার সমিতির সদস্য কিভাবে হব, রাইট? ঠিক তেমন কম্পিউটার সমিতি যে আপনি কম্পিউটারের সাথে এঙ্গেজ, মানে আইটিএস সেক্টরে আপনি এঙ্গেজ, বাট যখনই এখানে আইটি ট্র্যাকের জবের বিষয়ে আসবে তখন ওরা উল্লেখ করে দেবে হয়তো যে আইসিটি ডিভিশনের সার্টিফিকেট লাগবে অথবা এক্সপেরিয়েন্স লাগবে, টুইস্ট করে দেবে যে বাইরে থেকে নিতে হলেই এক্সপেরিয়েন্স লাগবে, অথবা আপনার যদি আইটি সেক্টরের কোনো মানে আপনার এলআইসিটির অথবা আইটিএস এর কোনো সার্টিফিকেট থাকে আইসিটি ডিভিশনের, আপনি প্রায়োরিটি পাবেন। অরূপ সরকার। হ্যালো, হ্যাঁ পারম ভাই আসছেন আপনি? আচ্ছা আচ্ছা, আমরা একটু আরো কিছু কথাবার্তা শুনি। আপনার ম্যাডাম আপনাদের গ্রুপে, আপনারা তালা ট্রেনিং এর গ্রুপটাতে একটু যাবেন, হ্যাঁ, ওই গ্রুপে লিস্ট দিয়ে দেবে যে কোন কোন বিষয়ের উপরে পরীক্ষা হবে। ওকে, ফাইনালটাও থাকবে, আগামী কালকেরটাও থাকবে। আপনাদের গ্রুপে আমি একটা ডেমো দিয়েছি সিভির, এবং আমার সিভিটা এক্সাম্পল হিসেবে দিয়ে দিয়েছি। আমার যে এন্ট্রি লেভেল মিড লেভেল সিভিটা আছে ওই সিভিটা আমি দিয়ে দিয়েছি, দেখে যেন করতে পারেন। এখন একটু আলোচনা করব মার্কেটিং অপটিমাইজেশন হয়েছে। লাস্ট 2 দিন যে বিষয়টা নিয়ে আমি কথা বলছিলাম, অ্যাফিলিয়েট মার্কেটিং, ওন বিজনেস আর কি, নিজে কিভাবে ইনকাম করতে পারেন অন্যের উপরে ডিপেন্ড না হয়ে, রাইট? অন্যের উপরে ডিপেন্ড না হয়ে আপনি যদি বিজনেস করতে চান, অনলাইন বেসড, ইনভেস্টমেন্ট ফ্রি বলা যেতে পারে, আপনি এখানে তেমনটা ইনভেস্ট করতে হয় না, বাট এখানেও বেশ কিছু স্ট্র্যাটেজিক্যাল বিষয় ইনভলভ, যে আমি যদি ইনভেস্ট করি ডেফিনেটলি রিটার্ন এখান থেকেও আনা সম্ভব, এবং সেই পরিমাণটা একেবারেই খারাপ না। লাস্ট মঙ্গলবারে সম্ভবত একটা এক্সাম্পল দিয়েছিলাম, বাংলাদেশি একজন অ্যাফিলিয়েট মার্কেটার্স আছে যার মান্থলি ইনকাম প্রায় 20,000 মার্কিন ডলার, হ্যাঁ, মান্থলি ইনকাম, রাইট? যে লাস্ট 16 ইয়ার্স অ্যাফিলিয়েশনের সাথে যুক্ত আছে, 16 বছর ধরে আছে। বাট তার এই ইনকামটার পেছনে মূল কারণ হচ্ছে সে কিন্তু ওই যে স্ট্র্যাটেজি যেটা আমি প্রথমের দিকে বললাম, যে আপনি যা নিজে নিজে করতে পারবেন না তা যদি অন্যের দায়িত্বে কিছু দিয়ে দেন এবং নিজে কিছু করেন, আপনি এগিয়ে যেতে পারবেন। সে শুরু থেকেই কিছু কিছু করে ইনভেস্ট করে ইনকামের পলিসি নিয়েছে। এখন তার ইনভেস্টমেন্ট লাইক monthly $4,000-5,000 ইনকাম অ্যারাউন্ড $20,000। তার মানে আপনি 5 ভাগের 1 ভাগ খরচ করবেন এবং বাকিটা আপনার পারিশ্রমিক হিসেবে পাবেন।
বিষয়টা বোঝাতে পেরেছি? সো অ্যাফিলিয়েশন সে করে, বড় বড় সাইটের অ্যাফিলিয়েট সে, বাট সাথে সাথে তার প্রোডাক্টটাকে প্রমোট করার জন্য সে কিন্তু সার্চ ইঞ্জিনকে টাকাও দেয়, ইনভেস্ট করে। শুধু ইনভেস্ট করলেও হবে না, তাকে কিন্তু অর্গানিকেও যেতে হবে, ডিজিটাল মার্কেটিংও করতে হবে, ডিজিটাল মার্কেটিংয়েও সে ইনভেস্ট করে। শুধু ডিজিটাল মার্কেটিং ইনভেস্ট করলেই হবে না, আপনাকে বুঝে শুনে ইনভেস্ট করতে হবে, রাইট? তার মানে বিষয়টা তার জানতেও হবে। ক্লিয়ার? সো অ্যাফিলিয়েশন নিয়ে কথা বলছিলাম, কয়েকটা সাইটে কথা বলেছি। বেস্ট বা সবচেয়ে বেশি পেমেন্ট দিয়ে থাকে যে সাইটটা অ্যামাজন, সেখানে অ্যাকাউন্ট করাটা যে খুব ডিফিকাল্ট, এবং আমরা যে গতদিন তাও পুরনো একটা অ্যাকাউন্ট দিয়ে অ্যাপ্রুভ করিয়ে কিভাবে প্রোডাক্ট নিতে হয় এবং প্রোডাক্ট কিভাবে নিজের সাইটে ডিসপ্লে করতে হয় সেটা আমরা লাস্ট ক্লাসে দেখেছি। শেয়ার সেল নামে আরেকটা সাইট আছে, যেখান থেকে আপনি অ্যাকাউন্ট করে প্রোডাক্ট ব্যানার ইনফরমেশন নিয়ে আপনি আপনার সাইটে অ্যাফিলিয়েটস প্রোডাক্ট আকারে ডিসপ্লে করাতে পারেন। ওকে, এছাড়াও ক্লিক ব্যাংক আছে, কমিশন জ্যাঙ্ক আছে অন্যতম নাম, যেখান থেকে আপনি অ্যাফিলিয়েশন নিতে পারেন এবং ইনকাম করা শুরু করতে পারেন স্ট্রেট, রাইট? যে আপনি মনে করেন আপনার প্রোডাক্ট নেই, আপনার শিপমেন্ট নেই, বাট আপনি সেল করতে চাচ্ছেন কারো প্রোডাক্ট, আপনি মানে মধ্য সত্ত্বভোগী বলে না, সেটা হতে চাচ্ছেন, ফড়িয়া হতে যাচ্ছেন, রাইট? সো সেই ধরনের কাজকে আমরা অ্যাফিলিয়েশন বলি। বলেন। এটাই যে আমি কারো প্রোডাক্ট সেল করে দেব আমার সাইটের মাধ্যমে, মানে অ্যাড ডিসপ্লে করব, এটাই। সে আপনাকে কমিশন দেবে। অ্যাড, ওই ব্যানার যে আপনি শো করবেন, ব্যানার দেখলেও আপনি কমিশন পাবেন। আমার সাইটে যদি বাংলাদেশি সাইট হয় তাহলে তো সম্ভাবনা কম সেল হওয়ার। হ্যাঁ, আপনাকে ওভাবেই পলিসি নিতে হবে। আপনার ইউএস মার্কেটে প্রোডাক্ট আপনি অ্যাফিলিয়েশন করছেন, আপনার সাইটটা, আপনার সাইটের সকল বিষয় কি ইউএস বেসড হবে, মার্কেটিংও সব ওখানেই হবে, আপনি এখান থেকে করছেন, এই আর কি। এটা বুঝতে পেরেছেন? না না, তেমন কিছু করতে হবে না, এটা ভুল ধারণা। একবার করে রাখলেও হবে না। একই প্রোডাক্ট সবসময়ের জন্য পপুলার থাকে না, একই ব্র্যান্ড সবসময়ের জন্য পপুলার থাকে না। আর ওই প্রোডাক্ট আপনি রাখলেন, আপনি সেল করে ফেললেন, হয়ে গেল। আপনার সাইটটা তো সার্চ ইঞ্জিনে যেতে হবে, অপটিমাইজ করতে হবে না? অপটিমাইজ করতে হবে। আপনি যদি অর্গানিকে যান, আপনি এফোর্ট দিতে হবে অন পেজ অফ পেজে, অথবা আপনাকে ক্যাম্পেইন করতে হবে। ক্যাম্পেইনের জন্য পলিসি আছে, আপনি ঘরে বসে শুধু টাকা দিয়ে দিলেই ক্যাম্পেইন হয়ে যাবে না। ক্যাম্পেইন করার জন্য যে যে ব্যাকগ্রাউন্ড বিষয়গুলো আছে সেগুলো আপনাকে জানতে হবে, করতে হবে, পড়তে হবে, স্টাডি করতে হবে, দেন ক্যাম্পেইন থ্রো করতে হবে, আদারওয়াইজ ক্যাম্পেইন কখনোই সাকসেসফুল হবে না। এফোর্ট দিতে হবে আপনাকে, আপনাকে মানুষ পর্যন্ত পৌঁছতে হবে, দেন না আপনি সেল করতে পারবেন। সেটা বুঝতে পেরেছেন? বেসিক্যালি হ্যাঁ, যেটা হচ্ছে, আপনি কারো কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আসলেন, কিনে নিয়ে আসলেন, স্যামসাং এর অফিস থেকে 2টা মোবাইল, 10টা মোবাইল বা 100টা মোবাইল, এবং আপনি এরকম একটা বিল্ডিং এ এরকম একটা ফ্ল্যাট নিলেন এবং বলছেন যে আপনি ওখানে মোবাইলগুলো রেখে দিয়েছেন, সেল করবেন, হবে? সেল করতে পারবেন? সেল করতে হলে আপনাকে কি ক্রাউডেড এরিয়াতে আপনাকে শোরুম নিতে হবে, এখানে লোকজন আছে অনেক বেশি, সেখানেও কিন্তু আপনি মানে কাস্টমার কম পেতে পারেন। কারণ কি, আপনি একটা বড় শোরুম দিয়েছেন বা মাঝারি মানের একটা শোরুম দিয়েছেন, বাট ওই জায়গায় অন্যান্য শোরুম নেই। মানুষ কি চায়? কম্পেয়ার করতে চায়। কোনো কিছু কেনার আগে সে কম্পেয়ার করে, তারপরে সে কিনে। এই কারণে তারা চলে যায় কোথায়? বাজারে, যাতে পাশাপাশি দোকানগুলোতে সে কম্পেয়ার করতে পারে। সেটা বুঝতে পেরেছেন? তার মানে আপনাকে কম্পিটিশনে ঢুকতে হবে। কম্পিটিশনে ঢুকতে হলে আপনাকে ওই পার্টিকুলার কিওয়ার্ডের এগেনস্টে আসতে হবে। আমি যখন কিওয়ার্ড দিয়ে সার্চ করবো, আপনার নাম তো সরাসরি কেউ টাইপ করে আসবেন, আপনি এখানে বসে আছেন, আর ইউএস এর লোক আপনাকে চিনবে কি করে? হ্যাঁ, আপনি, তারা আপনার পর্যন্ত পৌঁছবে কি করে? সার্চ দেবে, আপনার সাইটটা 1, 2, 3 আসবে, দেন না আপনার ভিজিটর আসবে। আপনি পেমেন্ট দেবেন সার্চ ইঞ্জিনকে, দেন আপনার সাইটটা সে 1 নম্বরে নিয়ে যাবে। যেটা বোঝাতে পেরেছি? বাট কারা আমার সাইটে ভিজিট করছে, কারা ক্লিক করছে, কারা বাই করছে, সেটা আমাকে বুঝতে হবে। মানে রিসার্চের মাধ্যমে এটাকে আপনাকে বের করতে হবে। এটা বুঝতে পেরেছেন? সো একবার দুইবার করলেও হবে না, আবার প্রতিনিয়ত নতুন নতুন প্রোডাক্ট সম্পর্কে ধারণা রাখতে হবে যে মার্কেটে কোন প্রোডাক্টটা চলছে। যখনই নতুন প্রোডাক্ট, নিউ কিওয়ার্ড, নিউ চ্যালেঞ্জ। বিষয়টা অতটা সহজ না যে আমি যখন আমার একটা
ট্রেনিং নিয়ে কাজ করছি, এটা লাইক 2-3 বছর ধরে চলে যাবে ফর এক্সাম্পল। বাট আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, আজকে সে তার ক্রেজ আছে, কালকে নেই, আপনি কি বসে থাকবেন? তার ক্রেজ শেষ, সেল শেষ, আপনি ডাল, আপনার সাইট গান হবে নাকি আপনাকে আবার নতুন প্রোডাক্ট নিয়ে ফাইট করতে হবে? যখনই নতুন প্রোডাক্ট, নতুন কিওয়ার্ড, নতুন করে ট্রাফিক, আপনার ওই সাইটের ট্রাফিক কাজে আসবে, বাট নতুন প্রোডাক্টের জন্য ডেফিনেটলি আবার কি করতে হবে? ট্রাফিক জেনারেট করতে হবে, দেন না আপনি উপরের দিকে আসবেন। এই কারণে গতদিন যখন স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছিলাম, আপনি যখন অ্যাফিলিয়েশন করবেন, একটা সিঙ্গেল টাইপ অফ প্রোডাক্ট নিয়ে কাজ করাটাই ভালো। যদি আপনি সেল করতে চান, আপনি ভ্যারাইটিস অফ প্রোডাক্ট নিয়ে যদি সেল করতে চান, আপনি বিপদে পড়বেন। অ্যাফিলিয়েটরা বেশি ইনকাম বা অ্যাফিলিয়েটরা ইনকাম করতে পারে কি করে? অ্যামাজন, ইবে, ওদের কি অভাব রয়েছে প্রোডাক্টের? ডিরেক্ট ইউজারই তো প্রচুর, তাদের ইনকামও বিলিয়ন ডলার। বাট আমি যখন একজন অ্যাফিলিয়েট, আমার কাছে আসবে কারা? তারা বেসিক্যালি কাইন্ড অফ ব্লাইন্ড কাস্টমার, যে তারা সার্চ দিচ্ছে এবং মনে করছে যে সার্চ ইঞ্জিনে 1-2-3 যারা আসে তারাই ভালো, সেখানে যাই, তারা সাইট ইউআরএল এর দিকে কখনো খেয়ালও করে না, ক্লিক করছে, আপনার সাইটে আসে, প্রোডাক্টে ক্লিক করছে, অ্যামাজনে যাচ্ছে, বাট সে বোঝেই না যে কোথা থেকে কোথায় গেছে। এরাই বেসিক্যালি আপনার ক্লায়েন্ট। ধোকা দিতে হবে তাদেরকে, আপনি জাস্ট পাস করে দেবেন, এতেই আপনি 30%, 40%, 10%, 5% রেশিও, ওখানে যে প্রোডাক্টের জন্য যে রেশিও সেট করা আছে সেটা আপনার অ্যাকাউন্টে গিয়ে জমা হবে। এই হচ্ছে মূল পলিসি। বাট আপনার সাইট থাকতে হবে, অ্যাকাউন্ট করতে হবে, এই পলিসিগুলো দেওয়া আছে যদি আপনি সেখানে অ্যাকাউন্ট করতে চান। যেহেতু অ্যাফিলিয়েশন নেবেন, আপনি কোথায় ঝোলাবেন ওই প্রোডাক্টটা, ঝোলানোর জায়গা তো তাকে দিতে হবে, এটা বুঝতে পেরেছেন? তো এ ধরনের সাইটের নামই আমি বলছিলাম, বা সাইটের কথাই বলছিলাম, যে অ্যামাজন, ইবে, ক্লিক ব্যাংক, কমিশন জাঙ্ক। কমিশন জাঙ্ক বেশ ভালো, ক্লিক ব্যাংকও ভালো, শেয়ার সেল বলা যেতে পারে ভালো, বা ক্লিক ব্যাংক, শেয়ার সেল বা কমিশন জাঙ্কে প্রচুর ইউজার আছে, বাট সবচেয়ে বেশি টাকা দেয় কে? অ্যামাজন। কারণ অ্যামাজনে ইনকাম আছে বলা যেতে পারে। এই সাইটগুলোতে ছোট ছোট ইনকাম, $1, $2, $3, $5, বাট যখন আপনি অ্যামাজনে যাবেন, অ্যামাজনে কোনো কোনো প্রোডাক্টে আপনি একটা $40 অ্যাড হয়ে যেতে পারে আপনার অ্যাকাউন্টে, $100 অ্যাড হয়ে যেতে পারে, রাইট? বড় কথা হচ্ছে যে আমার সাইট থেকে সে আমার প্রোডাক্ট, আমি যে প্রোডাক্টটা দিয়েছি সেটা যদি সে নাও কিনে অন্য একটা প্রোডাক্ট কিনে, বাট আমার সাইট থেকে সে গেলে সেখান থেকেও কমিশন দেয়। সেখান থেকেও কমিশন দেয়। এই কারণেই এটা অন্য কেউ দেয় না, শুধু অ্যামাজন দেয়। রেফারেন্স পেলেই তারা কমিশনটা দিয়ে থাকে, বাট ওই প্রোডাক্টের উপরে কমিশন যেটা সেট করা আছে সেটাই দেবে। এটা আপনি যে রেফারেন্স নিয়ে এসেছেন ওখানে 30% কমিশন ছিল, ওইটা না কিনে ভিন্ন একটা প্রোডাক্ট কিনেছে, তার যে কমিশন রেট আছে সেটা আপনি পাবেন। যেটা বুঝতে পেরেছেন? আমার সাইড থেকে গেছে, বাট আমি পাঠিয়েছি তাকে মোবাইল দিয়ে, সে কিনেছে কি ফ্রিজ, আপনি ফ্রিজেরটা পাবেন, মোবাইলেরটা পাবেন না। আপনাকে ধরে গেছে, এই জন্য ইনকামটা ওখানে বেশি। বুঝতে পেরেছেন? সমস্যা নেই, আপনাকে দিয়ে দেবে, আপনাকে দিয়ে দেবে। তারা সাইট চায়, বাট সাইটে কিছু ইনফরমেশন থাকা ভালো। অনেক সাইট আছে যারা সাইট ভিজিট করে তারপরে দেয়, অ্যাপ্রুভ করে, আর কোন কোন সাইট আছে সরাসরি দিয়ে দেয়, অ্যাকাউন্ট সরাসরি দিয়ে দেয়। বিষয়টা হচ্ছে বাংলাদেশ থেকে এখন অ্যামাজন ভেরিফাই করা যাচ্ছে না, ঠিক আছে? অ্যামাজন কলিংটা ভেরিফিকেশন, কলিং ভেরিফিকেশন যেটা, এটা হচ্ছে না লাস্ট কিছুদিন। সো এই প্রবলেমটা রয়েছে, সর্ট আউট হয়ে যাবে আমরা এক্সপেক্ট করছি। বেসিক্যালি বাংলাদেশকে তারা ব্যান করে নাই। তারা যেটা মানে যে ইনফরমেশনটা পাওয়া গেছে সেটা হচ্ছে যে তাদের সিস্টেমে বাগের কারণে অটো কলিংটা কিছু কিছু কান্ট্রি কোডে যাচ্ছে না।
ইন্ডিয়াতে আছে বাট বাংলাদেশে নেই, হ্যাঁ, লাইক 89 আছে বাট 88 নেই। কিছু 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 কান্ট্রির কোডে তারা অটো কল সিস্টেমটা প্রসেস করতে পারছে না। রিজন হিসেবে যেটা তারা দেখিয়েছে, ভিওআইপি কে নিরুৎসাহিত করার জন্য, ভিওআইপির ব্যবস্থা নেয়ার জন্য গভর্নমেন্ট বেশ কিছু ইনিশিয়েটিভ নিয়েছে, রাইট? এই কারণেই তারা তাদের এপিআইটা কল করেছে আর কি, যে এপিআইয়ের মাধ্যমে কলিংটা হতো, বেসিক্যালি সেটা ফ্রি কল ছিল, এটা বন্ধ হয়ে গেছে, ব্লক হয়ে গেছে। কল আপনি দিচ্ছেন বাট আপনি সেটা রিসিভ করছেন না, আপনি পাচ্ছেন না। বুঝতে পেরেছি? এ কারণে তারা কান্ট্রি বাংলাদেশ আছে রেজিস্ট্রেশন লিস্টে, বাট মোবাইলের জায়গায় বাংলাদেশের যে কান্ট্রি কোড আছে সেটাও তুলে নিয়েছে। যখন এটা ঠিক হয়ে যাবে তখন বাংলাদেশ থেকে আবার নতুন অ্যাকাউন্ট করা যাবে, ভেরিফাই করা যাবে। পুরনো অ্যাকাউন্ট চলছে, তারা পুরনো কোনো অ্যাকাউন্ট ব্লক করে নাই। আমি বোঝাতে পেরেছি? পুরনো কোনো অ্যাকাউন্টই তারা ব্লক করে নাই, যেগুলো ভেরিফাইড ছিল, যে অ্যাকাউন্ট গুলো কলিং এর মাধ্যমে মোবাইল কোড দিয়ে ভেরিফাইড করা ছিল, সেটা স্টিল রানিং, বাট নতুন করে কোনো অ্যাকাউন্ট করা যাচ্ছে না। বাট আপনি চাইলে শেয়ার সেল, কমিশন জাং, ক্লিক ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারেন। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি বাংলাদেশ থেকেই করতে পারবেন, শুধু কান্ট্রি হিসেবে ইন্ডিয়া সিলেক্ট করে দেবেন। না, আপনি অ্যাড্রেস সবই বাংলাদেশেই দেবেন, কান্ট্রিটা ইন্ডিয়া করে দেবেন। মনিটরাইজ এর ক্ষেত্রে আপনার চ্যানেল অথবা সাইট ভালো হতে হবে, আদারওয়াইজ তারা দেবে না অ্যাপ্রুভাল। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে? বলেন। কি পিকচার দেবেন? আচ্ছা, এটা ইংরেজিতে না বাংলাতে? পাবেন, আচ্ছা আচ্ছা, কাজ করে, বাট আপনি নতুন একটা আবেদন করাটাই ভালো। এটা কি অ্যাক্টিভ আর্নিং করছেন? তাহলে ঠিক আছে, আপনি ট্যাগ করে নেবেন, মার্জ করে ফেলবেন, অ্যাপ্লাই করবেন, মার্জিং এর জন্য অ্যাপ্লাই করবেন। যদি একাধিক, লাইক আমাদের একটা অ্যাকাউন্ট আছে অ্যাডসেন্সে, সেটা আমি চ্যানেলে অ্যাপ্লাই করে কম্বাইন করে দিয়েছে। বুঝতে পেরেছি? ব্লগার্স দিয়ে হবে না, ওরা দেবে না। নতুন করে ডোমেইন নিয়ে সাইট করেন, এটা ওয়ার্ডপ্রেস দিয়ে হলেও হবে, ওয়ার্ডপ্রেস জুমলা দিয়ে হলেও সাইট বানান, বেশ কিছু পোস্ট রাখেন, এঙ্গেজমেন্ট বাড়ান, ইউজারের এঙ্গেজমেন্ট বাড়ান, যে প্রতিদিন এতগুলো ইউজার ভিজিট করছে সাইট, তারপরে আবেদন করেন। আদারওয়াইজ হ্যাঁ, আচ্ছা, কিছু ইউজার নিয়ে আসেন। আপনি রেগুলার ফুটপ্রিন্ট মিনিমাম যদি 500 হয়, তাহলে আপনি আবেদন করলে 7 দিনের মধ্যে তারা এটা অ্যাপ্রুভ করবে। এখন তো দিতই না, আবার রিসেন্টলি তো দেওয়া শুরু করেছে ইন্ডিয়ান হওয়ার পর। এখন মনে হয় আমি আর কাজ করে তো অফ করে দিছি, এখন কি আমি আর আনতে পারবো? অ্যাপ্লাই করবেন, আমার আগে ছিল এখন আসে না, আপনি অ্যাপ্লাই করে দেখবেন। অ্যাপ্লাই করে তো লাভ নেই, আপনি কাজ না করলে আপনি ইনকাম হবে কি? ইউজার আনতে হবে। আমাদের যেমন নিয়ম আছে কারেন্টলি যেমন আমাদের এখানে বলেন। কেমন অফলাইন মার্কেটিং?
মানে অল্প করে রেখে দেওয়ার পর অফলাইনে কাজ করতে আপনি সাইটের কন্টেন্টটাকে রিচ করেন ফার্স্টে, আসবে ইউজার। আপনি যদি অফ পেজের কাজ করেন, আপনি তো মেইনলি মার্কেটিং করছেন এবং সাইটে ট্রাফিক জেনারেটের জন্য ইউজার নিয়ে আসছেন, রাইট? বাট ইউজাররা এসে যখন দেখবে যে আপনার সাইটে কিছু নেই, তখন কিন্তু তারা বাউন্স করবে। বাউন্স করে বলতে চলে যাবে এবং আর কখনোই রিটার্ন করবে না। এটা আপনার জন্য ডিসঅ্যাডভান্টেজ হবে। অন পেজ কন্টেন্টটা রিচ করেন, দেন অফ পেজে কাজ করেন। একটা টাইপ অফ প্রোডাক্ট নিয়ে, মনে করেন আপনি ঘড়ি নিয়ে আছেন, ঘড়ি 4-5টা প্রোডাক্ট নিলেন, ঘড়িরই 4-5টা মডেল নিয়ে আপনি কাজ করছেন। আপনি হাজারো প্রোডাক্ট তার কাছ থেকে নিয়ে আসতে পারেন, অনেক প্রোডাক্ট আপনি তার কাছ থেকে নিয়ে আসতে পারেন। মনে করেন মানে অ্যাফিলিয়েশন পেজগুলো বড় সাইট হয় না, কিন্তু অ্যাফিলিয়েশন 1-2টা ক্যাটাগরি, রাইট? অথবা আপনি ধরেন এক একজনের অ্যাফিলিয়েশন করছেন, আপনার সাইটে 5টা টাইপ অফ প্রোডাক্ট আছে, আপনি বললেন যে আপনার মেনু হোম আছে, হোমে আপনি ওই 5টা ক্যাটাগরি 5টা প্রোডাক্ট দিলেন, 5টা জায়গা থেকে অ্যাফিলিয়েশন নিয়েছেন, তার 2টা করে 10টা প্রোডাক্ট দিয়ে দিলেন। আপনি যখন মনে করছেন ঘড়ি, এটা তো আপনি অ্যামাজন থেকে নিয়ে আসেন, ওখানে অ্যামাজন লেখার দরকার নেই, ওয়াচে ক্লিক করলো সে অ্যামাজনের ঘড়িগুলো দেখাচ্ছে। আপনি যখন বললো ক্রিকেট ব্যাট, আপনি ক্লিক করলো ইবের প্রোডাক্ট গুলো দেখাচ্ছে, ফর এক্সাম্পল। তো এভাবে করে করে আলাদা আলাদা সাইটের বা আলাদা আলাদা অ্যাফিলিয়েট প্রোডাক্ট গুলো আলাদা আলাদা পেজে রাখাটা ওয়াইজ। হ্যাঁ, আলাদা আলাদা পেজে, এক পেজে না, আদারওয়াইজ কনফিউজড হয়ে যাবে। 5টা 10টা 15টা, যেটা আপনার ডিজাইনের সাথে যায়। আপনি যে কয়েকটা সাইট থেকে অ্যাফিলিয়েশন নিতে চাচ্ছেন, অ্যাফিলিয়েশনটা মানে একাধিক সাইট থেকে নেওয়াটাই ভালো। আপনি যখন কোনো কারোর সাথে কাজ করছেন, একটু খেয়াল করে দেখবেন যে লাইক অ্যামাজন হয়তো বেশি দিচ্ছে, ইবে একটু কম দিচ্ছে, বাট স্টেডিলি আস্তে আস্তে করে গ্রো করছে, আপনার কিন্তু ইনকাম আসছে। করতে পারেন, হ্যাঁ ডেফিনেটলি পারবেন, কোনো সমস্যা নেই। আপনি একাধিক কোম্পানি প্রোডাক্ট আপনি অ্যাফিলিয়েট করতে পারেন একটা সাইটে। আপনি হোম পেজেই তো 5টা কোম্পানি 5টা প্রোডাক্ট দিয়ে দিতে পারেন, আর 5টা আলাদা আলাদা পেজে তাদের প্রোডাক্ট গুলো আপনি দেখাতে পারেন। বুঝতে পেরেছেন? কোনো সমস্যা নেই, কেউ কোনো কিছুই বলবে না, কারণ তার সবারই কি হচ্ছে, তাদের বেনিফিটই হচ্ছে, তাদের প্রোডাক্টেরই মার্কেটিং হচ্ছে, আলটিমেট সেল হলে তাদের কাছেই যাবে। সমস্যা নেই, বাট আপনার কাস্টমাররা কনফিউজড হবে। ঠিক আছে, এই টপিকসের বাদে স্যার একটা টপিকসের কথা বলবো স্যার, আপনি যদি একটু সাহস দিতেন তাহলে স্যার বলতে পারতাম স্যার। আর যে কথাটা বলবো স্যার, আপনি পরে বকা দেন কিনা স্যার, এখানে বুকের মধ্যে দেরিদারিং করে স্যার। আচ্ছা বলেন। আচ্ছা স্যার, সেটা হচ্ছে যে যেদিন অনুষ্ঠান স্যার, সেদিন আচ্ছা, আর কেউ আর কোনো কোশ্চেন? আপনি তাহলে এখানে কেন আসছেন? ক্যান্সেল করবেন কি করে? আপনার তো রেজিস্ট্রেশন হয়ে গেছে। আপনি করছেন? কোথায় করছেন? ওটা বেচারা তো ধরা, কিন্তু আপনার জন্য টাকা পাবে না তারা, পাবে না তারা, মনে হয় তাও না পেতে পারেন, পাবেন না, ওরা আটকে যাবে। যে রেজিস্ট্রেশনটা আগে হয়েছে তাকে ভ্যালিড ধরে বাকিগুলো ক্যান্সেল করে দেবে। এর জন্য ওই কোম্পানি, আপনি হয়তো সামান্য আজ পাবেন না, বাট কোম্পানি আজ পাবে এবং কোনো টাকা পাবে না। আপনি সার্টিফিকেটটাও পাবেন না, সার্টিফিকেটটাও পাবেন না। যোগাযোগ করে দেখতে পারেন আর্নস্ট ইয়ং এর সাথে অথবা বিসিসির সাথে। অনেকে বলে যদি ভিন্ন দিনে ইমেল হয় তখন সমস্যা হয় না।
লার্নিং আর্নিং আলাদা। এটার কোয়ালিটিটা বিট পোর, আরো একটু দুর্বল, কারণ এটা গ্রামগঞ্জে হচ্ছে তো, লার্নিং আর্নিংটা গ্রামগঞ্জে। হ্যাঁ, গ্রামগঞ্জের ছেলে মেয়েদের নিয়ে কাজ করা হচ্ছে, মানে ওরা একটা অবস্থায় গেলেই হবে এতটুকু ধরে নেয়। বেসিক্যালি এখনকার টার্গেট আমরা বলি, আমাদের এখনকার টার্গেট হচ্ছে কোয়ান্টিটি, নট আ কোয়ালিটি। সহজ কথা, আমাদের টার্গেট কোয়ান্টিটি। আমরা কোয়ান্টিটি বাড়াই, কোয়ালিটি আস্তে আস্তে ইমপ্রুভ করবে। এখানে আমার তো মনে হয় যে আরো একটা সমস্যা আছে, যে আপনি যখন কোয়ান্টিটি করতে যাবেন, তো একটা জাস্ট বেসিক একটা নলেজ দিয়ে আপনি আপনার ছেলে মেয়েদের ছেড়ে দিচ্ছেন। তো ওরা যখন আপনার রিয়েল মার্কেটে যখন ফাইট দেখবে, তখন তারা ফাইট করতে পারবে না, ফাইটের আবার ফ্রাস্ট্রেশন আসবে না। হয়তো বা কেউ ফ্রাস্ট্রেটেড, অনেকে ফ্রাস্ট্রেটেড হবে, আবার কেউ কেউ ওখান থেকে নিরুৎসাহিত হয়ে আরো উৎসাহ নিয়ে নতুন কিছু শিখতে আসবে। এটাই হচ্ছে আমাদের এক্সপেকটেশন। এখানে আমরা 10% যদি, হ্যাঁ হ্যাঁ, আমরা ধরে নিয়েছি, আমরা যখন কোয়ান্টিটি নিয়ে কাজ করছি, এখান থেকে 10% কোয়ালিটি বের হচ্ছে। আমরা কিন্তু এর চেয়ে বেশি এক্সপেক্ট করছি না, 10 to 15 কোয়ালিটি, 15%, নট মোর দেন 15 কোয়ালিটির কথা বলছি। এটা আস্তে আস্তে করে ইমপ্রুভ করবে কখন? ওই যে আমরা 80% কে বলছি না যে তারা কোয়ালিটি পায় নাই বা এক্সপেক্টেড লেভেলে যেতে পারে নাই, তারা মার্কেটে গিয়ে যখন বাড়ি খাবে তখন তারা আবার রিটার্ন করবে। এবং এটা যেহেতু কন্টিনিউয়াস প্রসেস, ভিন্ন ভিন্ন নামে আসবে, তারা আবার আসবে, আবারও ক্লিন হয়ে আবার যাবে, রিসাইকেল হতে হতে তারা একসময় রেডি হয়ে যাবে। বাট আমরা যদি আগ্রহী তৈরি করতে না পারি, আমরা কোয়ালিটি কোয়ান্টিটি কিভাবে ইমপ্রুভ করব? আমরা তো ম্যাস পিপল নিয়ে কাজ করছি, এরকম না যে আমরা টার্গেটেড লোক নিয়ে কাজ করছি। এবং বিষয়টা হচ্ছে এরকম যে এটা থেমে যাওয়ার বিষয়টা না, বেসিক্যালি 24 পর্যন্ত সবকিছু সেটেল, যে 24 পর্যন্ত এই প্রসেস চলতে থাকবে এবং এর জন্য যত প্রকারের ইনভেস্টমেন্ট দরকার সবই আসছে। আমরা ডিভিশন লেভেলে বড় বড় ল্যাব তৈরি হচ্ছে, ডিভিশন লেভেলে গেমিং ল্যাব তৈরি হচ্ছে অ্যান্ড্রয়েড এর জন্য, প্রোগ্রামিং এর জন্য। অলরেডি 30টা ল্যাব তৈরি করেছে, এটা সংখ্যায় খুবই কম, বাট তারপরেও ওই যে ল্যাবগুলো ফ্যাসিলিটি যখন থাকবে, অটোমেটিক কি কিছু কিছু কোয়ালিটি তৈরি হবে, তার মাধ্যমে কোয়ান্টিটিও আরো অনেক বাড়তে থাকবে। এখন সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে, আপনি বোঝেন ইন্টার্নি করার সুযোগ চিন্তা ভাবনা করে দেখতে হবে। এটা আমাদের জন্য ভালো সুবিধা হবে, স্টুডেন্ট আসবে এখানে, চাইলে আমি আসলাম, দেখলাম, বললাম। ভেরি গুড। হ্যাঁ, ব্যবস্থা করার চেষ্টা করব। আপনাদের শেখানোর ব্যবস্থা, বা যদি চান যে আমরা শেখাতে চাচ্ছি, সে ব্যবস্থা আমাদের হাতে আছে। আপনি শেখাতে চাচ্ছেন, আমরা ফ্রিতে ভার্চুয়াল ক্লাসরুম দিয়ে দিব আপনাদের। হ্যাঁ, কোন বিষয়ের উপরে শেখানো যাবে? যে কোনো বিষয়। আপনি কথা বলা শেখাবেন, সেটাও পারেন। আপনার মার্কেটিং আপনাকে করতে হবে, আপনাকে তাহা ট্রেনিং এর একটা টিচার অ্যাকাউন্ট করতে হবে, রাইট? টিচার প্রোফাইল বানাতে হবে, কোর্স তৈরি করতে হবে যে আমি এটা নিতে চাচ্ছি। এটা ফ্রিতে করে না, টাকা নিয়ে। আমরা পেড সিস্টেমটা নিয়ে আসছি নতুন ভার্সনে, যেটা মার্চে রিলিজ হবে। ওখানে পেড সিস্টেমে আপনি কোর্স করতে পারবেন, মার্কেটিং করতে পারবেন, ভর্তি নিতে পারবেন, আমাদের কমিশন দিতে হবে, রাইট? বাট রাইট না, আপনি ফ্রি কোর্স তো অ্যানাউন্স করতে পারেন, আপনি ফ্রি কোর্স অ্যানাউন্স করতে পারেন, ফ্রি কোর্স মার্কেটিং করতে পারেন। আমাদের নেটওয়ার্কে চ্যানেলে আপনি আপনার ডিজিটাল মার্কেটিং নিয়ে, মার্কেটিং করে স্টুডেন্ট নিয়ে আপনি ফ্রি ক্লাস করেন, আমাদের ক্লাসরুম ফ্রি। যদি চান যে 50টা ক্লাসরুম 50 জনের জন্য ফ্রি চাচ্ছি, ফ্রি দিয়ে দিব। বাট 50 জনের বেশি হলে আমরা হয়তো কিছুটা চার্জ করব। এটা চিন্তা করে দেখতে হবে, তাকে অবজার্ভ করতে হবে অ্যাকচুয়ালি সে লোডটা নিতে পারবে কিনা। লোড আছে, হ্যাঁ, হিউজ লোড আছে। বেসিক্যালি যদিও আমরা মনে করি যে ট্রেনার আসছে, কথা বলতে চলে যাচ্ছে, সে কিন্তু প্রিপেয়ার না হয়ে আসতে পারে না। আবার প্রিপেয়ার্ড হয়েও 4 ঘন্টা 3 ঘন্টা বা 2-2.5 ঘন্টা কথা বলাটা রিয়েলি ভেরি টাফ, এবং সেটা যদি প্রতিদিন 2টা বা 3টা হয়, সেটা আরো কঠিন, রাইট? ফিজিক্যাল স্ট্রেংথ, মেন্টাল স্ট্রেংথ, অনেক কিছুরই
প্রয়োজন পড়ে। বুঝতে পেরেছি? রিয়েলি টাফ জব, বিশেষ করে সফটওয়্যার বা আইটি আইটিএস রিলেটেড জবই টাফ, বাট এই জায়গাটা তো রিয়েলি ভেরি টাফ। অনেকে সার্ভাইভ করতে পারে না। তাছাড়া স্টুডেন্টদের সাথে কমিউনিকেট না করলে স্যার ক্লাসটা খুব বোর লাগে স্যার, কতক্ষণ ভালো লাগে। সেটাই, এই তো রাইট এরিয়াতে হাত দিয়েছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আপনি যখন ক্লাস নিচ্ছেন, ক্লাসের মধ্যে যদি এঙ্গেজমেন্ট বা ইনভলভমেন্টই না থাকে, তাহলে আপনি ক্লাস নিয়ে কিন্তু মজা পাবেন না। ওকে, তো আমরা কালকে এবং শুক্রবারে দেখা হচ্ছে আপনাদের সাথে। সব মিলিয়ে অরূপ সরকার দেওয়ান চলে আসছে, অনেক আগে কি চলে আসছে। স্যার ওর একটু প্রবলেম ছিল, তার আমাদের আমাদের মাঝে আমরা ওকে পেয়ে খুব আনন্দ, নিজেদেরকে ধন্য মনে করছি। খুব কষ্ট করে ঘুম থেকে উঠে আসছে। শুক্রবার তো আর 1 মাস পর পর আসে না, আমার 15 দিনে একবার পাই স্যার। তাহলে জব করলাম না ওই জায়গায়, যারা শুক্রবারেও ছুটি দেয় না, ঠিক না? তাহলে কেনই বা তাদের সঙ্গে কাজ করলাম। বাই দ্য ওয়ে, কাজ করা ভালো, হ্যাঁ, কাজ করলে মানে অনেক কিছুই শেখা যায়। তো আজকের দিনের যে মেসেজটা আপনাদের দেয়া ছিল সেটা হচ্ছে যে নিজের গাধা খাটনি না করেন, রাইট? নিজের একটা বেস তৈরি করেন, আপনি এমন জায়গায় কাজ করেন যার জন্য আপনি ফিট, রাইট? যে কাজগুলো অন্যদের দিয়ে করানো যাচ্ছে না সেই কাজগুলোই আপনি করেন, আর যেগুলো অন্যদের দিয়ে টাকা দিয়ে করানো সম্ভব হচ্ছে সেগুলো আপনি টাকা দিয়েই করেন, কিছু ইনভেস্ট করেন। ফ্রিল্যান্সিং বলে শুধু ইনকাম করা না, ইনকাম করে আর্ন করা, ইনভেস্ট করে আর্ন করা। তো কোম্পানিগুলো কি ইনভেস্ট করে আর্ন করে না? স্যালারি দিয়ে আর্ন করে তো, নাকি এমপ্লয়ীদের স্যালারি দেয় দেন না সে আর্ন করে? আপনাকেও সেই কাজটাই করতে হবে আপনি যখন ফ্রিল্যান্সার। ওকে, তো এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। আমার কাছে একটা পেন ড্রাইভ দরকার, রেজা আমাকে একটা পেন ড্রাইভ দেবে।